আসসালামু আলাইকুম প্রিয় সবাই, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা জৈব রসায়ন যে প্লেলিস্টটা আমাদের চলছে তার আমরা 10 নম্বর লেকচারে চলে আসছি আর কি। দেখতে দেখতে আমরা প্রায় ক্লোজ টু এন্ড, রাইট? আজকের লেকচারে আমাদের জন্য একটু কিন্তু হার্ড টপিক আছে। হার্ড টপিকটার নাম হচ্ছে অ্যামিন। বাট ভাইয়া তোমাদেরকে এমনভাবে সুন্দর করে পড়াবো, দেখবা টপিকটা আর হার্ড লাগতেছে না আর কি। তার জন্য কি করতে হবে, ভাইয়ার সাথে বুঝে 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 আগাইতে হবে এবং সুন্দর করে নোট করে করে আগাতে হবে আর কি। এই ক্লাসটা করলে এই যে টপিকটা আমাদের কাছে আছে, এই টপিকটা যদি আমরা ভালো করে করি ক্লাসটা, তাহলে আমরা বোধ আমাদের কাছে একাডেমিক যেটা আছে, একাডেমিক মানে এইচএসসি পরীক্ষা এবং কলেজের পরীক্ষা সবগুলা, পাশাপাশি আমাদের অ্যাডমিশন লেভেলেও এইটা ভালো পরিমাণে আমাদের একটা হেল্প করবে আর কি, অ্যান্ড সাপোর্ট দিবে, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, এই লেকচারটা নিজের করে নিতে হবে। তো কোনো একটা লেকচারকে নিজের করে নেওয়ার উপায়টা কি? উপায়টা হচ্ছে সুন্দরভাবে নোট করা। যার হাতের লেখার নোটটা অনেক যত সুন্দর, তার মাথার মধ্যে জিনিসগুলো তত সুন্দরভাবে গোছানো থাকে আর কি। ওকে, তাহলে আমার অ্যানোটেটেড স্লাইডটা তো আমি দিবই, রাইট? তুমি সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবা, কিন্তু তোমার লেখা নোটটাও কিন্তু কাজে দরকার আর কি, বুঝছো? তাহলে একটু চলো আমরা শুরু করি। খাতা কলম নিছো হাতের কাছে? বলো নিছো? ওকে, চলো স্টার্ট করে দিচ্ছি আমরা। অ্যামিন টপিকটা শুরু করার পূর্বে আমাদেরকে কিছু কথা বলার দরকার আছে। অনেকগুলো কথা বলার দরকার, আমরা সেটা সবাই জানি, বাট আমি একটু কাজ করি, আগে টপিকটা আগে লিখে নিই, তাই না? আমরা পড়তেছি আজকে অ্যামিন পড়তেছি আর কি। হ্যাঁ, আমরা টপিকটা পড়তেছি কোনটা? অ্যামিন। এখন আমার প্রশ্ন হইল, অ্যামিন জিনিসটা কি তুমি কি আগের থেকে জানো, নাকি আজকে প্রথম শুনবা? ভাই আগের থেকে কিছুটা জানি আর কি। সো আগের থেকে কিছুটা জানলেই চলবে। যারা ক্লাস আগেও কখনো করো নাই, যারা জানো না, তাদের জন্য এটা কাজ লাগবে আর কি। ধরো অ্যামিনটা আসছে কোথার থেকে? অ্যামিন আসছে আমাদের সবার প্রিয় অ্যামোনিয়া থেকে আসছে। এই যে অ্যামোনিয়া থেকে আসছে, বুঝছো? অ্যামোনিয়া কি ছিল? NH2 আর H ছিল এখানে আর কি। আচ্ছা, অ্যামোনিয়া জিনিসটা কি? অ্যামোনিয়াকে আমরা যদি একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করি, এটা আমাদের কাছে একটা ইনঅর্গানিক বেস, তাই না? এটা আমরা বলে রাখতে পারি, এটা আমাদের কাছে একটা ইনঅর্গানিক, এটা হচ্ছে আমাদের কাছে একটা ইনঅর্গানিক বেস, ইনঅর্গানিক বেস, তাই না? এইটা তো আমাদের কাছে বেস বা ক্ষার একটা আর কি এটা। আচ্ছা, যদি আমরা একটা কাজ করি, এই হাইড্রোজেনটাকে তুলে দিয়ে এখানে আমরা আর দিই, অ্যালকাইল মূলকটা দিই, এন্ড এখানে যদি আমরা একটা NH2 দিই, ঠিক আছে? যদি এরকম কিছু করি, তখন তখন এইটা কিন্তু আমাদের কাছে ইনঅর্গানিক নাই, এইটা হচ্ছে আমাদের কাছে একটা অর্গানিক। এটা আমাদের কাছে হয়ে যাচ্ছে হচ্ছে অর্গানিক, বাট এটা অর্গানিক আবার বেজ হচ্ছে আর কি এটা, বুঝছো? এই অ্যামোনিয়ার তাহলে হাইড্রোজেনটাকে সরাই দিয়ে তুমি এখানে আর লিখছিলা না? তাহলে এই যে জিনিসটা লিখছো, এই যে তুমি যেটা জিনিসটা পাইছো বা লিখছো আর কি, যেটাই করো না কেন, এই জিনিসটার নামই হচ্ছে আমাদের কাছে অ্যামিন আর কি। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের কাছে অ্যামিন। তাহলে অ্যামিন কি আসলে বলতে পারি বলো তো? এমন হচ্ছে অ্যামোনিয়ার একটা জাতক। অ্যামোনিয়া কি? একটা ইনঅর্গানিক বেজ। আর অ্যামিন কি? একটা অর্গানিক বেজ আর কি। কথা কি ক্লিয়ার নাকি? বুঝছো? আচ্ছা, বেজ কেন এটা ভাই? আপনি এদেরকে বেজ বলতেছেন কেন? কি প্রবলেম আপনার? বেজ বলার কারণ হচ্ছে এদের জন্য কি আছে? এদের জন্য আসলে লোন পেয়ার ইলেকট্রন আছে। এদের লোন পেয়ার ইলেকট্রন আছে। আর আমরা জানি লুইস বেজের কনসেপ্ট অনুযায়ী যার লোন পেয়ার ইলেকট্রন আছে তারা বেজ হিসেবে কাজ করতে পারে আর কি। ঠিক আছে? ওকে, ক্লিয়ার হইছো? ওকে। আচ্ছা, এখন ভাইয়া অ্যামিনের ব্যাপারটা তো কিছুটা বুঝছি, এটা নিয়ে তো সমস্যা নেই। অ্যামিন কাকে বলে এটা তো আপনি বোঝাতে চাইলেন, এন আমরা এটা বুঝলাম। কোনো সমস্যা আছে না? তাহলে অ্যামিনের অরিজিনটা কোথায়? অ্যামিনের অরিজিনটা হচ্ছে, সে কোথা থেকে আসছে আমাকে বলো? সে আসছে হচ্ছে কোথা থেকে? অ্যামোনিয়ার জাতক, অ্যামোনিয়া থেকে আসছে আর কি, পাইলাম। এবার আসো ভাই অ্যামিনগুলোর ব্যাপারে একটু ডিটেলস আর একটু বলেন। যেমন ধরো অ্যামিন দুই ধরভাবে ভাগ করতে পারি আর কি। হ্যাঁ, আমরা ধরো যে একটা এলিফেটিক অ্যামিন বলতে পারি, আমরা ধরো যে একটাকে বলতে পারি হচ্ছে এলিফেটিক এলিফেটিক অ্যামিন বলতে পারি, এলিফেটিক অ্যামিন বলতে পারি, এলিফেটিক অ্যামিন বলতে পারি। আরেকটা বলতে পারি হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন বলতে পারি, অ্যারোমেটিক অ্যামিন বলতে পারি, অ্যারোমেটিক অ্যামিন বলতে পারি। তাহলে কয়টা পার্ট বলছি ভাই বলো তো? দুইটা পার্ট বলছি। একটা হচ্ছে এলিফেটিক অ্যামিন, আর একটা কি বলছি? একটা বলছি অ্যারোমেটিক অ্যামিন আর কি। এলিফেটিক অ্যামিন আর একটা বলছি অ্যারোমেটিক অ্যামিন। ওকে, সমস্যা নেই। এলিফেটিক অ্যামিন কোনটা? ধরো আমাদের কাছে এই যে নাইট্রোজেনটা আছে, NH2 আছে, এখানে আমি একটা আর দিছি। আর কি? আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, মনে আছে তো কথাটা? হ্যাঁ। এবার আমি এখানের এই প্রাইমারি মানে 1 ডিগ্রি অ্যামিন বলো বা আর বলো, এটার নাম কি বলতেছি আমরা? কেন প্রাইমারি অ্যামিন বলছি, 1 ডিগ্রি অ্যামিন বলতেছি জানো?
যদি একটা আর থাকে তাহলে সেটাকে প্রাইমারি বলে না বা 1 ডিগ্রি বলে না, এই জন্য মুখের মধ্যে ফসকে বের হয়ে গেছে আর কি। এটা কি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। আচ্ছা, তাহলে এইটার যদি আমরা জাতক করি, জাতক মানে কি? জাতক শব্দটা মানে আমরা আগে থেকে বুঝে আসছিলাম, ওই যে হাইড্রোজেন সরাই দিয়ে একটা আর বসাইছিলাম, এখানে স্টিল হাইড্রোজেন আছে, যদি আমরা আরেকটা হাইড্রোজেন সরাই দিই, আরেকটা যদি আর বসাই তাহলে কি অবস্থা হয়? আমরা আরেকটা হাইড্রোজেন সরাই দিই, দিয়ে আমি এখানে তো একটা আর ছিল, নতুন করে আরেকটা আর বসাইলাম, এই যে হাইড্রোজেন সরাই দিচ্ছি, তাহলে এইটার আবার জাতক বানাইছে একটা এরকম। আমরা যদি এখান থেকে আরেকটা হাইড্রোজেন সরাই দিই, দিয়ে যদি লিখি, আরেকটা যদি হাইড্রোজেন সরাই দিই দিয়ে যদি লিখি, তখন এরকম লেখা যায়, রাইট? ওকে, যায় কি না? যায়। তাহলে 3টা পার্ট এখানে লিখে ফেলছি। এই 3টা জিনিসটাকে যেটা লিখতেছিলাম না, এটা সবাই কিন্তু এলিফেটিক, কিন্তু এখানে এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। এটার নাম হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, বুঝছো? এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে আমাদের কাছে 1 ডিগ্রি বা প্রাইমারি। এটার নাম কি আমাদের কাছে? 2 ডিগ্রি, কারণ 2টা আর আছে। এটার নাম কি? 3 ডিগ্রি। ওকে, তাহলে এটা 1 ডিগ্রি বা কি বলা যায়? 1 ডিগ্রি বা প্রাইমারি বলা যায়। 1 ডিগ্রি বা প্রাইমারি বলা যায়। এটা আমাদের কাছে কি বলা যায়? এটা বলা যায় আমাদের কাছে সেকেন্ডারি বলা যায়। এইটা আমাদের কাছে বলা যায় হচ্ছে সেকেন্ডারি। এটা আমাদের কাছে বলা যায় হচ্ছে সেকেন্ডারি। আর এইটা আমাদের কাছে বলা যায় হচ্ছে কি? টারশিয়ারি। টারশিয়ারি। তাহলে একটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন। বুঝছো? বুঝছো? ওকে, এলিফ্যাটিক অ্যামিনগুলোকে ভাগ করছে। এবার যাই হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনগুলোর মধ্যে যাই। এবার যাই হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনগুলোর মধ্যে। অ্যারোমেটিক কাকে বলতেছে? NH2 আছে, NH2 আছে, কোনো সমস্যা নেই। তার সাথে রাখলাম হচ্ছে এয়ার। হোয়াট ডু ইউ মিন বাই এয়ার? এয়ার মানেই তো পিএইচ বা ফিনাইল, তাই না? এয়ার মানেই তো পিএইচ বা ফিনাইল। ভাই আবার বুঝি নেই, এই পিএইচ বা ফিনাইল যেটাই বলো না কেন, C6H5, C6H5, এই সবগুলো কিন্তু একই জিনিস লিখছি আর কি, জানো তো? বা তুমি জিনিসটাকে যদি বুঝতে কষ্ট হয় তাহলে এইভাবে মনে রাখো, এই যে বেনজিনের সাথে তুমি কি করছো? একটা হাইড্রোজেনকে সরাই দিয়ে এখন NH2 বসাই দিয়েছো, হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন আর কি, বুঝছো? এই সবগুলাই, সব জিনিসগুলো একই জিনিস না? এদের নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে এনিলিন। এর নাম হচ্ছে এনিলিন। তাহলে অ্যারোমেটিক অ্যামিনটার একটা এক্সাম্পল হিসেবে আমরা কি লিখছি? এনিলিন লিখছি। আর এগুলো প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি সবগুলো লিখে ফেলছি আর কি। বুঝছো? বুঝছো? লিখছো সুন্দরভাবে? ওকে, এবার আসো। তাহলে ভাইয়া এটা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস নিয়ে কনফিউশন থেকে গেছে। আপনি এদেরকে বেজ বলছিলেন, বেজ। তাহলে যেহেতু বেজ বললেন, আবার আপনি এখানে অনেকগুলো কথা বললেন, 1 ডিগ্রি বললেন, 2 ডিগ্রি বললেন, 3 ডিগ্রি বললেন, অ্যামোনিয়া বললেন, এনিলিন বললেন। সবার মধ্যে যদি আমাকে তুলনা করতে বলে কোনটা বেশি ক্ষারীয়, কোনটা অধিক ক্ষারধর্মী, তখন তাহলে আমি কি করব? আমার কি করণীয় আছে? অ্যান্সারটা কি হবে, তাই না? তো চলো একটু আমরা দেখি যাই জিনিসটাকে, যে তাহলে এখন আমাদেরকে বলতে হবে যে ক্ষারধর্মী বা বেসিসিটি, তাই তো? ক্ষার ধর্ম, তাই না? আমাদেরকে এখন বলা লাগবে কি? ক্ষার ধর্ম যেটা আছে ওদের, ক্ষার ধর্ম, এইটার ক্রম, হ্যাঁ, ক্ষার ধর্মটা নিয়ে বলবো, বাট তার ক্রম নিয়ে স্টাডি করবো আর কি। আমরা কি কি পাইছিলাম আমরা বলো তো? আমরা পাইছিলাম একটা পার্টে, 3টা আর গ্রুপ আছে, 3টা আর গ্রুপ আছে এটা। আরেকটা পাইছিলাম কি? 2টা আর গ্রুপ আছে, 2টা আর গ্রুপ আছে এটা। আরেকটা কি পাইছিলাম? একটা আর গ্রুপ আছে এইটা। তারপরে কি পাইছি আমরা? এখানে একটা অ্যামোনিয়া পাইছিলাম আর কি, এখানে আমরা অ্যামোনিয়া পাইছিলাম, আমরা এখানে অ্যামোনিয়া পাইছি। এখন এখানেও আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানেও আমাদের মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানেও মুক্তজোড় ইলেকট্রন আছে, এখানেও মুক্তজোড় ইলেকট্রন আছে। তো আমার তো কোনো ডাউট লাগতেছে না, তোমার ডাউট লাগতেছে? এখন তুমি কথার মধ্যে আসো, এক এক করে আসো। ক্ষার ধর্ম মানে কি? যে এই যে মুক্তজ ইলেকট্রনটা দান করতে পারবে, ঠিক আছে? তাহলে ক্ষার ধর্ম মানে কি? কথাটা মানে কি বলতেছে? হ্যাঁ, যে নাইট্রোজেনের উপরে, নাইট্রোজেনের উপর যত বেশি ইলেকট্রন এর এভেইলেবিলিটি আছে, এভেইলেবিলিটি, এভেইলেবিলিটি মানে কি বুঝছো? মানে প্রাপ্যতা, অ্যাভেলেবিলিটি আছে, তত তত বেশি তীব্র হবে, তত বেশি তীব্র ক্ষার হবে আর কি। এই তো কনসেপ্টটা। কারণ নাইট্রোজেনের উপরে মুক্তজোড় ইলেকট্রন থাকলে এটাই তো আসলে তোমার কাছে কি করবে? নাইট্রোজেনের উপরে মুক্ত ইলেকট্রন থাকলে এটাই তো ক্ষার ধর্ম হওয়ার কারণ। তাহলে নাইট্রোজেনের উপরে যত বেশি ইলেকট্রন থাকবে তত তাহলে কি হবে বলো আমাকে? তত তাহলে সেইটা বেশি ক্ষারধর্মী হবে। এই তো কনসেপ্টটা। আচ্ছা, এখন তাহলে আমরা দেখি আমাদের একটা জিনিস জানা আছে কিনা। আমাদের আর গ্রুপ সম্পর্কে একটা আইডিয়া আছে। আর হলো কি? এটা ইলেকট্রন দানকারী গ্রুপ, ইলেকট্রন দানকারী গ্রুপ।
তাহলে ও কি করতেছে, ইলেকট্রন দান করে। ও কি করে, ইলেকট্রন দান করে। ও হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, রাইট? তাহলে ও যদি ইলেকট্রন দান করতে পারে, তাহলে যেখানে যত বেশি ইলেকট্রন থাকবে, মানে যত বেশি আর থাকবে, তত বেশি ইলেকট্রনের ঘনত্ব বাড়বে নাইট্রোজেনের উপরে। আচ্ছা, তাহলে ওই কনসেপ্টে গিয়ে যদি আমরা বলি, তা একটু ভেঙে ভেঙে লিখি। আসো এই জিনিসটাকে একটু ভেঙে লিখি। আমরা দিলাম নাইট্রোজেন, এখানে দিলাম হচ্ছে আর, এখানে দিলাম আর, এখানে দিলাম আর, এখানে দিলাম আর, এই তো। তাহলে এখানে দেখতেছি 3টা আর আছে। এখানে দেখতেছি আমাদের কাছে কয়টা আর আছে, আমাদের কাছে এখানে আর আছে হচ্ছে 2টা, এখানে আর আছে হচ্ছে 2টা, এক পাশে হাইড্রোজেন আছে। এই পাশে দিলাম হচ্ছে আর, এইখানে দিচ্ছি হচ্ছে এক পাশে মাত্র এটা আছে। এই তো অবস্থাটা। আচ্ছা দেখো ভালো করে, তাহলে এইখানে যেটা আছে, এইখানে এইখানে এই আর ইলেকট্রন যদি দেয়, এই আর ইলেকট্রন যদি দেয়, এখানে আর দেয়, তাহলে এখানে কি নাইট্রোজেনের উপরে সবচেয়ে বেশি ইলেকট্রন ঘনত্ব আছে। আর এইখানে যদি চিন্তা করে দেখো, তার তুলনায় এখানে কম ইলেকট্রন ঘনত্ব আছে। তারপরে কি এখানে সবচেয়ে কম ইলেকট্রন ঘনত্ব আছে। তাহলে ইলেকট্রনিক ঘনত্ব কোথায় সবচেয়ে বেশি আর কি, তাই না? এই যে এই জায়গায় ইলেকট্রনিক ঘনত্ব বেশি আর কি। তাহলে আমরা যদি বলি নাইট্রোজেনের উপরে ইলেকট্রন ঘনত্বের ক্রম, তাই না? আমরা যদি বলি নাইট্রোজেন এর উপর ইলেকট্রন ঘনত্বের ক্রম, এটা কত হবে? তাহলে কোনটা হবে? এটা হবে হচ্ছে এন এর উপরে 3টা আর যেখানে আছে এইটা, তারপরে কি, তারপরে হচ্ছে এন এর সাথে 2টা আর আছে, একটা এইচ আছে এইটা, তারপরে কোনটা হবে, একটা আর আছে, 2টা এইচ আছে এইটা, তারপরে কোনটা হবে, তারপরে হবে হচ্ছে অ্যামোনিয়া হবে। এটাই না জিনিসটা, তাই না? যদি আমরা ইলেকট্রনের ঘনত্বের উপর ভিত্তি করে চিন্তা করে দেখি। ওকে, এখন ইলেকট্রনের ঘনত্ব এখানে বেশি হয়েছে মানলাম, কিন্তু আমরা বলছিলাম যে কোথায় ওই লোন পেয়ার ইলেকট্রনটার এভেইলেবিলিটি বেশি, মানে ঘনত্ব বেশি হইতেই পারে। মানে ওইখান থেকে কি এভেইলেবিলিটি মানে কি, যে এটাকে বাংলায় কেমনে বুঝাই এবার তাহলে। ধরো আমি তোমার একটা কথা বলি, যে আমার এই জায়গার মধ্যে কোনো কিছু ঘনত্ব অনেক বেশি আছে, মানে চাপ দিয়ে ধরে আছে জিনিসটারে, ঠিক আছে? চাপ দিয়ে ধরে রাখার কারণে কি এখান থেকে কোনো জিনিস বের হতে পারতেছে না। তার মানে কি এখানে ঘনত্ব অনেক বেশি, বাট এগুলার থেকে কোনো জিনিস কেউ যে পাবে, তো এইটা পাওয়ার চান্স কেমন, অনেক কম। কিন্তু আবার এর থেকে কম ঘনত্বের একটা জিনিস এইদিকে আছে, বাট এইদিকে কেউ চাপ দিয়ে ধরে নেই, ঠিক আছে? বাট ওইখান থেকে এভেলেবিলিটি আবার অনেক বেশি, মানে ওইটা দান করে দেওয়ার ক্ষমতা আবার অনেক বেশি। কথা তো সত্যি, রাইট? ওকে, তাহলে এবার যদি আমরা কথার মধ্যে যদি আসি, যে ঘনত্ব বেশি হইলেই যে তোমার কাছে ওইটা ক্ষার ধর্ম অধিক হবে, জিনিসটা কিন্তু এটা না। ওইখান থেকে ইলেকট্রন ঘনত্ব বেশি হইতে হবে, আবার ইলেকট্রন দান করার ক্ষমতাটাও বেশি থাকতে হবে আর কি। ওই ব্যাপারটাকে বুঝাইছে হচ্ছে ইলেকট্রনের এভেইলেবিলিটি যেখানে বেশি আর কি, বুঝছো? তাহলে এখন তুমি চিন্তা করে দেখো, এখন ঘনত্ব বেশি, তাহলে এইখানে আর আছে একটা, এই যে আর আছে আরেকটা, আরেকটা হচ্ছে এখানে আর কি। তাহলে এর মধ্যে কি আছে, স্টেরিক বাধা কেমন, বেশি। তার মানে কি এইখানে আবার কেমন, 2টা আর আছে, স্টেরিক বাধা কেমন, আরও বেশি। তারপরে এখানে কি আছে, একটা আর আছে, তাহলে আরও কম। স্টেরিক বাধা মানে কি, এই যে গ্রুপ যেগুলো আছে, এই গ্রুপগুলো বড় গ্রুপ, তাহলে কি নাইট্রোজেনের চারপাশে ও অনেক বড় একটা জায়গায় যদি ইলেকট্রন ক্লাউড রাখছে, তার মানে কি ওখানে ভিড়জনিত বাধা, গ্রুপের ভিড়জনিত বাধা বা স্টেরিক বাধাটা তাহলে কেমন, বেশি। তাহলে আমরা যদি বলি যে এই জায়গায় স্টেরিক বাধা যদি বলি আর কি, আমরা যদি এই জায়গাটায় বলি যে স্টেরিক বাধা, আমরা যদি বলি এই জিনিসটা স্টেরিক বাধা বা ভিড়জনিত বাধা, স্টেরিক বাধা তাহলে কোথায় বেশি, স্টেরিক বাধা হচ্ছে এটার মধ্যে বেশি, NR3, এটার মধ্যেও বেশি। তারপরে হচ্ছে কি NR2H, এটার মধ্যেও বেশি। তারপরে হচ্ছে এইখানে, তাই না? ওইখানে স্টেরিক বাধা তো কাইন্ড অফ নাই, কারণ এখানে তো আর গ্রুপে নেই, তাই না? তবে হাইড্রোজেনের কারণে তো কিছু পরিমাণে আছে, বাট ধরো যে আমরা লিখলাম সব কিছুর মধ্যে, তাহলে আমরা দেখতেছি এখানে ইলেকট্রন ঘনত্বও বেশি, এখানে বাধাও বেশি আর কি। তো বাধা বেশি হলে তো ভাই ওখান থেকে কেউ এখান থেকে সহজে ইলেকট্রন দান করতে পারবে না, পারবে? পারবে না। তাহলে ব্যাপারটা হলো কি, এখানে বাধা বেশি, ঘনত্বও বেশি, বাট এবার বাধাটা এখানে আছে, কিন্তু ঘনত্বটাও এখানে একটু কাইন্ড অফ কম আছে আর কি, তাই না? আমার লাগবে কি, ঘনত্বটা বেশি লাগবে, বাধাটা কম লাগবে। যেই এই কনসেপ্টে যে আগে থাকবে তার ক্ষেত্রে তাহলে কি ক্ষার ধর্ম বেশি হবে। তাহলে আমরা যেটা দেখতেছি এই মুহূর্তে, এই যে এই জায়গাটায় এই যে 2 নাম্বারটা যেটা আছে আর কি, এর জন্য বাধাটা কম কিন্তু ঘনত্বটা বেশি। তার মানে আমরা যদি এবার বলি ক্ষার ধর্মের ক্রম বা বেসিসিটি, ক্ষার ধর্মের ক্রম বা বেসিসিটি যেটা ক্রম যেটা হবে, তাহলে সেটা কোনটা হবে, এই যে এইটা, এই যে এটা NR2H, এইটা আগে আসবে, তাই না? তারপরে আবার বাধাটা কম কিন্তু ঘনত্বটা বেশি, সেটা কোনটা হবে, এই দিকে হবে। তারপরে হচ্ছে কোনটা, RNH2, এইটা অবশ্যই হবে, এটা অবশ্যই হবে।
তাই না? এর পরের যে পার্টটা আসতেছে, তাহলে ভাই এইখানে তো বাধাই নেই, বাট ঘনত্ব তো কম, সবচেয়ে কম। তার তুলনায় ঘনত্ব এখানে বেশি আছে, বাধাও তুলনামূলক আছে আর কি। তাহলে ওর তুলনায় কম্পেয়ার করলে এইটা তাহলে একটু বেশি হবে। তাহলে সেটা হবে কত? NR3, NR3 তার সাথে হবে হচ্ছে NH3, সবার শেষে গিয়ে দাঁড়াবে আর কি এটা। তাহলে আমরা যদি বলি যে দেখো এটা কত, এটা হচ্ছে 2 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা কত, এটা হচ্ছে 3 ডিগ্রি, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে হচ্ছে 213। বুঝছো? তো আমি কিন্তু সব জিনিসগুলো এখন ধরে 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 বলছি তোমাকে কথাগুলো। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে এমিনগুলোর ক্ষার ধর্মের ক্রম, তুমি কি বলবা? 213। 213, 213 কেন বলবা? কারণ হচ্ছে 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর হচ্ছে 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া। 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, তারপর হচ্ছে অ্যামোনিয়া। কিসের ভিত্তিতে করে বলো সুন্দর করে? দেখেন ঘনত্বের ক্রম হিসেবে চিন্তা করে দেখলে এটার ঘনত্ব বেশি, কোনো সমস্যা নেই। স্টেরিক বাধার কথা চিন্তা করলে এখানে স্টেরিক বাধা সবচেয়ে বেশি। ওকে, কিন্তু আমাকে তো ইলেকট্রনটা দান না করতে পারলে সে তো আসলে ক্ষার হবে না আর কি, তাই না? ক্ষার মানে কি? ক্ষার মানে হচ্ছে যেখানে নাইট্রোজেনের উপরে ইলেকট্রনের অ্যাভেইলেবিলিটি সবচেয়ে বেশি, মানে ইলেকট্রনটা সে সহজে কারোর সাথে দান করতে সক্ষম, এরকম একটা ব্যাপার সেবার যেখানে থাকবে, তাহলে সেটার মধ্যে কি হবে? ক্ষার ধর্ম বেশি হবে আর কি। তার মানে এই জায়গার মধ্যে আমরা গিয়ে দেখলাম, এই জায়গার মধ্যে দেখলাম যে কি এটার মধ্যে ঘনত্বটা কম, বাট দান করার প্রবণতা কেমন? সবচেয়ে বেশি। তারপর ওই জায়গা থেকে আমরা বলতে পারতেছি। বুঝছি? বুঝছি কথাটা? তাহলে কয়টা জিনিস দেখা লাগবে? এক, ঘনত্ব দেখা লাগবে, ঘনত্ব বেশি। 2, দেখা লাগবে বাধাটা কম। ওকে, তো এই দুটো জিনিসের উপর ভিত্তি করে কি বলতে পারবো কোথায় বেশি এভেলেবল আছে আর কি। কথা কি ক্লিয়ার কিনা বলো? বুঝছো? বুঝছো? ওকে ওকে, এখন তাহলে ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি আমরা। তাহলে তোমাদের এখানে একটা কাজ করি, তোমাদের আমি একটা কাজ করি, এখানে একটা বাসার কাজ দিলে বানানো ভালো হয়। এখানে একটা বাসার কাজ দিই, এখানে তোমাদেরকে একটা বাসার কাজ দিই, এটা সুন্দর করে লিখে দিবা আর কি। বুঝছো? এটা সুন্দর করে লিখে দিবা। তোমাদের যেহেতু আগের কনসেপ্টে সবগুলোই পড়ানো আছে, সেটা হলো 1 নাম্বার কথা হইলো যে CH3NH2 এইটা, আর হচ্ছে C2H5, C2H5NH2 এইটা, আরটা হচ্ছে আরটা হচ্ছে আরটা হচ্ছে অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া। এদের এদের ক্ষার ধর্মিতার ক্রম ব্যাখ্যা করো। ক্ষার ধর্মের ক্রম ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো। এটা 1। 2 নাম্বার কথার মধ্যে আসো। আর এটা কি বলতে পারি? বললাম এটা CH3NH2 এর সাথে, হ্যাঁ, এর সাথে হচ্ছে C6H5NH2 এটা, হ্যাঁ, এর ক্ষার ধর্মে এদের মধ্যে এদের মধ্যে এদের মধ্যে ক্ষার ধর্মের ক্রম ব্যাখ্যা করো। ক্ষার ধর্ম ব্যাখ্যা করো। এটা একটা সুন্দরভাবে লিখে তাহলে পাবলিশ করবে একটু, হ্যাঁ, ব্যাখ্যা করো। অক্সিগেমের যে গ্রুপটা আছে, অক্সিগেম লার্নিং হাব, এই যে গ্রুপটা আছে সেখানগুলোর মধ্যে এসে অ্যান্সার 2টা সুন্দরভাবে দিবা আর কি। বুঝছো? কাজে লাগবে কিন্তু অ্যান্সারগুলো। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা পার্ট গেল। কোথায় পার্ট শুরু করছিলাম আমরা? শুরু করছিলাম আমরা অ্যামিন থেকে। শুরু করার সময় বলছিলাম যে অ্যামিনগুলো এলিফেটিক হয়, অ্যারোমেটিক হয়। এর মধ্যে হচ্ছে অ্যামিনটা বেজ টাইপের হয়। তো বেজটাকে কেমনে হয়েছে এটাকে সুন্দর করে ধরে 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 ব্যাখ্যা করছে আর কি। কোনো যদি কনফিউশন থাকে তাহলে আমারে জানাবে আর কি। আমার মনে হয় কোনো কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ওকে, এবার আসো। আচ্ছা ভাই, অ্যামিনের ব্যাপারটা বুঝলাম, অ্যামিনের ব্যাপারটা বুঝলাম। অ্যামিনের প্রপার্টিস কি ছিল? ও বেজ ছিল আর কি, এই জন্য আপনি বেজটা পড়াইছেন। আবার আপনি কি করছেন? ওইটার এলিফেটিক অ্যামিন হয়, অ্যারোমেটিক অ্যামিন হয়, দুটো পড়াইছেন। এবার তাহলে যাই হচ্ছে অ্যামিনের প্রিপারেশনে। আমরা কিন্তু একটা মেথডে পড়াশোনা করছি অর্গানিকটা। কি মেথড কারো মনে আছে? PPRA। সেটার নাম কি? পি মানে হচ্ছে প্রপার্টিস, পি মানে হচ্ছে প্রিপারেশন, আর মানে হচ্ছে রিয়াকশন, এ মানে হচ্ছে অ্যাপ্লিকেশনটা, রাইট? সো এইবার আসো, আমরা প্রপার্টিস পড়ে ফেলছিলাম যেহেতু, আমরা এবার কি দেখবো? আমরা প্রিপারেশনটা দেখবো। কার প্রিপারেশন দেখবো? এমিনের প্রিপারেশনটা দেখবো আর কি। বুঝছো? ওকে, মানে এমিনের প্রিপারেশন কেমনে হবে এটা তো আমি নিজেও জানি না, ঠিক আছে? আসলে আমি জানি না। তো আমরা তবে এক এক করে লিখি। আগে যেরকম আমরা একটা বক্স করে করতে করতাম, এখানে বক্স করে করে করা যাচ্ছে না আর কি আপাতত। বুঝছো? এখন প্রিপারেশন করার সময় আমরা ইউজ করব হচ্ছে একটা জিনিসটাকে, কি ইউজ করব? RCl। ধরো যে RX দিলে ভালো হয় আরো, ধরো RX দিছি আর কি এটা। বুঝছো? হ্যাঁ, RX মানে কি? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা RX এর সাথেই সবগুলো বিক্রিয়াটা করব। আমরা RX এর সাথে সবগুলো বিক্রিয়া করব। তুমি চালাক হইলে তুমি কিন্তু দেখবা একবারে সব বুঝে যাওয়ার কথা, চালাক হইলে আর কি। আর চালাক না হলে তো বিপদ, তাই না? আসো, তুমি চালাক আসো আমি জানি। কার বিক্রিয়া দিবা? প্রথমে তুমি এর সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিবা।
এই অ্যামোনিয়ার হাইড্রোজেনের সাথে তুমি কি করতেছো, এটা যখন বিক্রিয়া দিচ্ছ, এটা হচ্ছে আমাদের কাছে মাইনাস, এটা হচ্ছে আমাদের কাছে প্লাস, আর এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে কি হবে জিনিসটা, এই যে মাইনাসের সাথে এই যে মাইনাসের সাথে এই যে প্লাসটা যুক্ত হবে, তাহলে হলে কি উৎপন্ন হবে, আর NH2, আর NH2 উৎপন্ন হবে, সাথে HX থাকবে, সাথে হচ্ছে এখান থেকে HX থাকবে আর কি, হইলো। এবার তুমি আসো ওই 1 ডিগ্রি এমিন যেটা আছে, আর NH2 যেটা 1 ডিগ্রি এমিন যেটা আছে তার নাম হচ্ছে কি আর NH2, সেখান থেকে আবার ভাগ করো, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আবার এটা প্লাস, এটা মাইনাস, যেটা ভাগ করতেছো, তাহলে কি হবে আবার আর NH, এই যে দুইটা আর আসলো না, আচ্ছা ভেঙে ভেঙে লিখি, আর এর সাথে NH, তার নিচে হচ্ছে আরেকটা আর যুক্ত হইলো আর কি, এই যে একটা আর যুক্ত হইলো, তাই না, আরেকটা আর যুক্ত হইলো, তাহলে তার সাথে কি হবে HX হবে আর কি অবস্থাটা। এবার তুমি এখানে আসো, আবার তুমি কি করলে, এবার 2 ডিগ্রি এমিনকে নিলা, তুমি এবার কি করতেছো 2 ডিগ্রি এমিনকে নিছো, 2 ডিগ্রি এমিনকে নিছো, নেওয়ার পরে আবার এখানে দেখো মাইনাস, এখানে আসছে প্লাস, এখানে আসছে প্লাস, এখানে আসছে হচ্ছে মাইনাস, তাহলে কি হবে জিনিসটা, তাহলে হবে হচ্ছে আর এন, তারপরে দিলে হচ্ছে আর, তারপরে দিলে হচ্ছে এখানে আর কি, বুঝছো, দিলে কি হবে, দিলে হবে হচ্ছে HX। অবস্থা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভাই আপনি 4 নাম্বারটা দিয়েছেন কেন, 4 নাম্বারটা দিয়েছেন কেন? দেখেন সবগুলো কিন্তু কি করছে, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কার অ্যামোনিয়া বা অ্যামোনিয়া জাতকের বিক্রিয়া করতেছে। এখানে যদি আমরা আবার 3 ডিগ্রি এমিনটার যদি নিই, এখানে তো লোন পেয়ার ইলেকট্রন আছে, তার মানে ইলেকট্রন ঘনত্ব তো আছে। আচ্ছা, তার সাথে যদি আমরা RX এর বিক্রিয়া দিই, তাহলে অবস্থাটা কি হবে, আর স্টিল প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে এই লোন পেয়ারের সাথে আর যুক্ত হবে, আর প্লাসটা, তাহলে কি হবে R4N প্লাস এক্স মাইনাস, বুঝছো, এই হচ্ছে একটা অবস্থা। তাহলে যদি বলো যে এইটা কি হইলো, একটা এমিন, যদি বলো এইটা কি হইলো, আরেকটা এমিন, যদি বলো এইটা একটা কি তৈরি হয়েছে, আরেকটা এমিন, যদি বলো এটাও একটা জিনিস তৈরি হয়েছে আর কি ভাইয়া। তাহলে এবার আপনি বলেন একটা আর যুক্ত থাকলে তার নাম কি বলা হয়, তার নাম বলে হচ্ছে 1 ডিগ্রি এমিন, একটা আর যুক্ত থাকলে তাকে বলা হয় 1 ডিগ্রি এমিন, ওকে। দুইটা আর যুক্ত থাকলে তাকে কি বলা হয়, তাকে বলা হইলো 2 ডিগ্রি এমিন, তাকে বলা হইলো 2 ডিগ্রি এমিন। তিনটা আর যুক্ত থাকলে তাকে কি বলা হইলো, তাকে বলা হইলো 3 ডিগ্রি এমিন, তাকে বলা হইলো 3 ডিগ্রি এমিন এমিন। চারটা যুক্ত হইলে এইটারে বলতেছে কোয়ার্টারনারি বলে, কি বলে এটাকে, এটা বলা হয় হচ্ছে কোয়ার্টারনারি বলে, কোয়ার্টারনারি বলে, হ্যাঁ কোয়ার্টারনারি লবণ, কিন্তু এটা একটা, বুঝছো, লবণ, ঠিক আছে। সো কোয়ার্টারনারি লবণ বা কোয়ার্টারনারি এমিনো টাইপের একটা তৈরি হয়েছে আর কি, বুঝছি কি বুঝিনি, বুঝছি। তাহলে এটা হলো আমাদের কাছে একটা মাত্র উপায় যার মাধ্যমে আমরা এমিন তৈরি করছি আর কি। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিন সবগুলো প্রস্তুত করা শেষ, বুঝছো। কনফিউশন আছে, কোনো কনফিউশন আছে না? তাহলে এইটা যেটা আমরা করছি কার সাথে বিক্রিয়া দিছি, এটা আমরা দিছি হচ্ছে কার সাথে বলো তো, এটার সাথে এটা দিছি হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়ার মাধ্যমে আর কি। তাহলে লিখে রাখতে পারো আর এক্স এর সাথে বিক্রিয়ায়, আর এক্স এর সাথে বিক্রিয়া মাধ্যমে তুমি অ্যামিন তৈরি করছো আর কি, এটা হচ্ছে এক। এবার তুমি আসো পরের ধাপে যাই আমরা, যাই। 2 নাম্বারটা কথা, 2 নাম্বারটা হেডিংস দিবা লিখবা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে, লিখবা হচ্ছে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে। বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা চাইলে অ্যামিন তৈরি করতে পারি, বাট এটা ভাইয়া কিভাবে পারবেন আপনি একটু দেখেন, আসো। 1 আর CN অ্যালকাইল নাইট্রাইল, ঠিক আছে এটা, তারপর আর NCl আইসোনাইট্রাইল, ঠিক আছে এটা, তারপর কি করতে পারো আর NO2 নাইট্রো অ্যালকেন, তারপর কি নিতে পারো আর CONH2 অ্যামাইড, এটার নাম অ্যামাইড বলে না, লাস্ট লেকচারে এটা পড়ছো। তাহলে এর সাথে তুমি কি করো বিজারণ করো, তুমি এর সাথে বিজারণ করা মানে কি জাইমান হাইড্রোজেন দিয়ে দেওয়া, বিজারণ করা মানে হচ্ছে জাইমান হাইড্রোজেন দিয়ে দেওয়া। জাইমান হাইড্রোজেন কি হবে এখানে এসে যুক্ত হবে, বিজারণ করা মানে কি হবে যুক্ত হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেই হবে, তাই না? ওকে, আপাতত সবগুলোর মধ্যেই মোটামুটি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলেই হবে, এখানে টিন প্লাস HCl দিতে পারলে ভালো, তবে আমরা লিখবো সব জিনিসগুলো দিলে কি হবে, এখানে কার্বনের সাথে যুক্ত হবে, তাহলে আর এর সাথে কার্বনের সাথে আগে তুমি 2টা হাইড্রোজেন যুক্ত হবে দিলাম, তারপরে নাইট্রোজেনের সাথে 2টা হাইড্রোজেন যুক্ত হবে দিছো,
ওকে, এবার তুমি এখানে যদি আসো আর তারপর আছে এন, তারপরে আছে হচ্ছে সি। সি এর সাথে 3টা হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের কয়টা হাত বলো তো? 3টা হাত। তার মধ্যে একটা 2টা গেছে, তাহলে এই যে আরেকটা হাতে একটা হচ্ছে এনএইচ যুক্ত হবে আর কি। এটা এইখানে যদি আসো তাহলে হচ্ছে আর এন এর সাথে অক্সিজেনের জায়গায় 2টা হাইড্রোজেন আসবে আর কি, তাই তো? এটা। আর এইখানে যদি আসো তাহলে কি হবে? আর এর জায়গায় সিও জায়গা, যেটা সিও এর জায়গায় CH2 আসবে আর কি, CH2 NH2। বুঝছো? তাহলে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে ম্যাক্সিমাম কেজে বিজারণ বিক্রিয়া দিয়ে করলে আমরা কি পাচ্ছি? এটা একটা 1 ডিগ্রি অ্যামিন, এটাও একটা 1 ডিগ্রি অ্যামিন, এটাও একটা 1 ডিগ্রি অ্যামিনে পাচ্ছি। বাট একটা কেজে শুধুমাত্র 2 ডিগ্রি অ্যামিন পাচ্ছি। কখন সেটা? আইসোনাইট্রাইল যেটা আছে RNC, এটা যখন আমরা দেখতেছি তখন আমরা এটা পাচ্ছি হচ্ছে এটা 2 ডিগ্রিটা পাইতেছি। কথা কি বুঝছো? ঝামেলা কি আছে কারো মাঝখানে? আছে? নেই? আছে? নেই। ওকে, তাহলে বিজারণ বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যামিন তৈরি করতে পারি। 2 নাম্বার কিন্তু গেল। এবার আসো 3 নাম্বার পয়েন্টটা, যেটার মাধ্যমে আমরা অ্যামিন তৈরি করতে পারি এর ভিতরে। হ্যাঁ, ওকে। 3 নাম্বার জিনিসটাতে কি বললাম? 3 নাম্বারে আমরা অ্যামিন তৈরি করতে পারি। এখানে লেখা রাখবা এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এটার নাম হচ্ছে হফম্যান হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন, ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এর মাধ্যমে অ্যামিন তৈরি করা যায়। ঠিক আছে? এটা জিনিসটা কেমন? এটা কিন্তু কাজের, এটা কিন্তু কাজের। এতক্ষণ কিন্তু অকাজের জিনিস পড়িনি, এটাও কাজের পড়ছি, বাট এটা কিন্তু বিক্রিয়া মানে এক্সামে আসার মতন অবস্থা আর কি এটা। এখন আসো, যেমন ধরো তুমি কি নিবা, এখানে অ্যামাইড নিবা। এই যে অ্যামাইড নিবা, একটু আগে অ্যামাইড নিছিলা না? একটু আগে অ্যামাইড নিছিলা না? নিছিলা। ওইখানে অ্যামাইডে কি হয়েছিল? কার্বন সংখ্যা কম ছিল না, আর CH2 NH2 এরকম পরিণত হয়েছিল আর কি। এবার এখানে কাহিনীটা কি হবে? এর সাথে যদি আমরা ব্রোমিনের বিক্রিয়া দেই, ব্রোমিন, তার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেই, সোডিয়াম হাইড্রোক্সাইড, তখন কি অবস্থা হবে? আর CONH2 এর সাথে ব্রোমিন, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে যে অবস্থাটা হয়, বুঝছো? তুমি একটা জিনিসটা বুঝছো? দিলে কি হবে? এই যে এই পার্টটা যেটা আছে না, এই পার্টটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হবে। তাহলে বের হলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিলে কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট তৈরি করবে। ওই পার্টটা সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তো সোডিয়াম কার্বনের সাথে কি হবে আবার? ধরো পানি তো থাকবেই, থাকলো। আবার ব্রোমিন যেটা আছে সোডিয়ামের সাথে মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করবে। হইলো? তাহলে কি ভাইয়া হইলো? কার্বন চলে গেছে এখানে, তাহলে এই যে আর NH2 মিলে NH2 তৈরি করবে। বুঝছো ঘটনাটা? তাহলে এইখানে তুমি যদি এরকম একটা তৈরি করতে চাও, ধরো তুমি এরকম যদি চাও সেম টাইপের একটা বিক্রিয়া করতে, তোমাকে যদি এখনই করতে দেই, তাহলে আমি এখানে দিলাম AR, এখানে দিলাম CO, এখানে দিলাম হচ্ছে NH2, এখানে দিলাম হচ্ছে ব্রোমিন, এখানে দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এইখানে দিলাম হচ্ছে এরকম একটা অবস্থা দিলাম। তাহলে দেখেন কি পাওয়া যাবে বলো? তুমি বলো কি পাওয়া যাবে? AR NH2, তাই তো? এই পার্টটা কিন্তু অবস্থা থাকবে না, এটা একটা অবস্থা হয়ে যাবে আর কি। আচ্ছা, এটা না হয় বুঝলাম ভাইয়া, সমস্যা নাই। এখানে তাহলে কি হলো? ক্ষুদ্রাংশ ডিগ্রেডেশন বলছে কেন বা ক্ষুদ্রাংশকরণ বলছে কেন? বলার কারণ কি, এখানে এই যে CO যেটা আছে ওটা এখানে কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায় আর কি। তার মানে কার্বন সংখ্যাটা কমে গেছে। তাহলে কার্বন সংখ্যা কমছে, এরকম বিক্রিয়া তুমি কতগুলো পড়ছো? একটা কাজ করো, সুন্দরভাবে এটা নোট করো যে কার্বন সংখ্যা কতগুলো কমে যায় কতগুলো বিক্রিয়ার সাহায্যে, আর কার্বন সংখ্যা বেড়ে যায় কতগুলো বিক্রিয়ার সাহায্যে। এটা সুন্দর করে নোট করে লিখে রাখো, দেখবা তোমাদের একাডেমিকে এডমিশনে এই জিনিসটা অনেক কাজে লাগবে আর কি। ভাইয়ের পরামর্শগুলো কিন্তু শুনিও, কাজে লাগবে তোমাদের। বুঝছো? তাহলে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কখন কোথায় কি প্রোডাক্ট পাওয়া যায়? এটা কিন্তু পরীক্ষায় হরহামেশা আসার মতো একটা বিক্রিয়া আর কি। ঠিক আছে? তাহলে এখানে তুমি একটা বলো, এখানে কি হয়? এই যে হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাহলে কি হইলো? আমরা এখানে অ্যামাইড নিলাম, একটা অ্যামাইড নিলাম, অ্যামাইডের সাথে আমরা কি দিলাম? ব্রোমিন দিলাম, ব্রোমিনের সাথে আমরা কি দিলাম? সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে আমাদের কাছে কি তৈরি হইলো? একটা প্রাইমারি অ্যামিন তৈরি হইলো। প্রাইমারি অ্যামিন তৈরি হলো, তাই না? বাংলিশ লিখতেছি, দেখছো? প্রাইমারি অ্যামিন তৈরি হলো, তার সাথে কি হয়? সোডিয়াম কার্বনেট তৈরি হয়, তারপরে হচ্ছে সোডিয়াম ব্রোমাইড তৈরি হয়, তারপরে হচ্ছে পানি তো থাকেই এখানে আর কি, তাই তো?
এটা। তাহলে আমরা এক কথাই বলে রাখতে পারি না যে আমাদের কাছে হফম্যানের ক্ষুদাংশকরণ বিক্রিয়ায় অ্যামাইড থেকে প্রাইমারি এমিন তৈরি হয় আর কি। ঠিক আছে, যেখানে ব্রোমিনটাকে আমরা ইউজ করি আর কি। বুঝছো? জেনারেলাইজেশনটা কি ক্লিয়ার না? জেনারেলাইজেশনটা কি ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে। তাহলে আমাদের কাছে জিনিসটা কি হইলো এখন? আমরা এখন কিন্তু এমিনের বিক্রিয়া জানি, আমরা এমিনের কি জানি, আমরা এমিনের সরি বিক্রিয়া না, প্রিপারেশন জানি, আমরা এমিনের রিয়াকশন পড়বো, এবার প্রপার্টিস পড়ে আসছি, তাই না? এবার হেডিংস দাও তাহলে। এমিনের কি লাগবে? এমিনের এবার রিয়াকশনের পার্টটা আমার কাছে লাগবে। এমিনের এবার রিয়াকশনের পার্টটা লাগবে। আচ্ছা, এটা কি ভাই জেনারেলাইজ করে পড়ার সুযোগ আছে? আমরা আগে যেভাবে পড়তাম একটা জায়গায় তীর চিহ্ন দিয়ে দিয়ে, না ভাই এই সুযোগটা না এখানে নাই এখন আর কি, এই সুযোগটা এখনো নাই। আমি সরি ফর দ্যাট, ওটা লিখতে পারলে খুব ভালো হইতো, বাট এবার আমাদেরকে এগুলো ভেঙে ভেঙে করা লাগে আর কি। এটাতে প্রথম যে বিক্রিয়াটা করতে হবে এটাকে, এটা হচ্ছে অ্যালকাইলেশন। এটার নাম হচ্ছে অ্যালকাইলেশন। তুমি এবার ভাববা যে ভাইয়া আমরা অনেক হার্ড কিছু পড়াইবে এবার। বিশ্বাস করো না, কেন? সহজ জিনিসপত্র। আমরা ধরো যে একটা এমিন নিলাম আর NH2, এর সাথে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করে দিলাম। বুঝছো? তোমার কি কিছু মনে পড়তেছে? তোমার কি কিছু মনে পড়তেছে এই জিনিসটা সম্পর্কে? মনে পড়তেছে এটা 2 ডিগ্রি না? একটু আগে তো এটা পড়ছিলা, তাই না? এবার তুমি 2 ডিগ্রি নাও, তুমি এবার 2 ডিগ্রি নাও, তার সাথে তুমি হচ্ছে অ্যালকাইল হ্যালাইড দাও, দিলে তুমি দেখো কি হয়, R3N, এটা 3 ডিগ্রি তৈরি হয়ে গেল। তার মানে এই অ্যালকাইলেশন তো নতুন না তোমার কাছে, নামটা নতুন, অ্যালকাইল অ্যাড করছে, অ্যালকাইল এডিশন হয়েছে, কোনোটাই তোমার কাছে নতুন না, তুমি আগে পড়ে আসছো। 2 নাম্বার কথায় আসো, এখানে অ্যাসাইলেশন বিক্রিয়াও হয়, অ্যাসাইলেশন হয়, অ্যাসাইলেশন হয় মানে অ্যাসাইলে মূলটা তাহলে অ্যাড করবে আর কি। এটা অ্যাসাইনমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট আছে, এই জিনিসটা পরে বুঝবা, এখন বুঝবা না। হ্যাঁ, ধরো আমরা এখানে একটা, এটা আমরা প্রাইমারি এমিন দিছি, কি দিছি? এটা প্রাইমারি এমিন। প্রাইমারি এমিন তার সাথে যদি একটা অ্যাসাইল ক্লোরাইড যদি দিই, তার সাথে যদি আমরা একটা অ্যাসাইল ক্লোরাইড যদি দিই, তাহলে এই পার্টটা হলো আমার কাছে প্লাস, এই পার্টটা হলো মাইনাস, এই পার্টটা মাইনাস, এই পার্টটা প্লাস। তাহলে কি করতে পারি? তাহলে কি করতে পারি? এই পার্টটা কি বাদ দিতে পারি? দিলাম। তাহলে বিক্রিয়া করলে কি হবে? RNH, তার সাথে CO, তারপরে হচ্ছে এখান থেকে কি হবে? এটা বুঝছো? বুঝছো? তাহলে কি অ্যাসাইলেশন মানে কি? একটা অ্যাসাইলমূলক অ্যাড করছে হচ্ছে এখানে, অ্যালকাইলেশন মানে অ্যালকাইলমূলকটা অ্যাড করছে, অ্যাসাইলমূলক মানে হচ্ছে অ্যাসাইলমূলকটা অ্যাড করছে আর কি, আর তো কিছু নেই। বুঝছো কি না? বুঝছো? আসলেই বুঝছো? ওকে। আচ্ছা, দেখো আমি কনফিউশনে থাকি তো, মনে হয় তোমাদের চোখ মুখ কিছু দেখা যায় না, না দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার হইতে পারতেছি না, এরকম একটা অবস্থা আর কি। এখন তুমি আসো 3 নাম্বার, আমরা একটা দিই হচ্ছে জারণ বিক্রিয়া। যেহেতু আমাদের এটা বিজারণ হয়েছে, তাহলে এটা জারণ বিক্রিয়া হবে, জারণ বা অক্সিডেশন বিক্রিয়া হবে। তাহলে তুমি লেখো, তুমি এটাও লিখতে পারবা, অবশ্যই লিখতে পারবা। আর NH2 তুমি যদি নাও, NH2 প্রাইমারি এমিন নিছো, এটাকে তুমি জারণ করো, এটাকে তুমি জারণ করো, জারণ করলে কি উৎপন্ন হবে? আর সরি আর তারপর কি থাকবে এখানে? আর এর সাথে থাকবে হচ্ছে NO2, তাই না? এটা কি দিয়ে করছো? তোমার মনে হতে পারে ভাই এটা কি দিয়ে করতেছেন, H2O2 দিলেই এখানে হবে আর কি। বুঝছো? আচ্ছা, আরেকটা জিনিস তোমার একটু বলি এখানে, এটা হচ্ছে ARNH2, এর নাম হচ্ছে এনিলিন না? এনিলিন পড়ছিলাম না? একে যদি আমরা জারণ করি, এটা যদি আমরা জারণ করি এখানে, এনে যদি জারণ করি, তাহলে এটাতে কি হবে জানো? এখানে যদি আমরা কি দিই, KMNO4 দিই, KMNO4 দিই, দিয়ে যদি বিক্রিয়াটা করি, হ্যাঁ ঠিক আছে, তখন ক্ষারীয় মাধ্যমে, তখন কি হবে? তখন তৈরি হবে হচ্ছে ARN ডাবল বন্ড N, তারপরে এভাবে হচ্ছে AR, ডাইয়াজোবেনজিন। এটার সংকেতটা কি জানতে চাচ্ছ? এটার সংকেতটা কি জানতে চাও? এটা হচ্ছে এই যে বেনজিন তুমি দেখছো না বাবা, বেনজিন, এই যে বেনজিনটা তুমি দেখছো না, এই যে বেনজিনটা, এই বেনজিনটার সাথে এইটা, এই যে ডাইয়াজোবেনজিন। বুঝছো? ডাইয়াজোবেনজিন, হ্যাঁ, ডাইয়াজোবেনজিন। ক্লিয়ার? ওকে। তার মানে অ্যাজোবেনজিন বলে আর কি এটাকে, সরি কি বলে এটাকে? এটাকে হচ্ছে অ্যাজোবেনজিন বলতেছে। ডায়াজো বলছে মানে কি? ডায়াজো না, মানে এটা হচ্ছে ডায়াজো মূলকের এখান থেকে অ্যাজোবেনজিন বলে এটাকে, অ্যাজোবেনজিন বলে। ডায়াজো মূলকটা কি এটা আসতেছে একটু পরে, সমস্যা নেই। বুঝছো? তাহলে এনিলিন থেকে যদি আমরা জারণ করি, তখন আমরা KMNO4 দিয়ে তখন আমরা পাবো হচ্ছে অ্যাজোবেনজিন পাবো। যদি আমরা H2O2 দিতাম, তাহলে ধরো যে এরকম, এই যে এই প্রাইমারি এমের সাথে বিক্রিয়া দিলে নাইট্রো অ্যালকেন উৎপন্ন হয় আর কি। বুঝছো? বুঝছো? ওকে।
তো মোটামুটি আমরা এখান থেকে সব কিছু বুঝতে পারছি। কয়টা বিক্রিয়া পড়ছি? 3টা বিক্রিয়া পড়ছি। কি কি পড়ছি বলো? একটা হচ্ছে অ্যালকাইলেশন পড়ছি, এখান থেকে আমরা এর অ্যাসাইলেশনটা পড়ছি, আমরা এর জারণ বিক্রিয়ার মাধ্যমে যেটা হয় এটা পড়ছি আর কি, বিক্রিয়ার পার্টটা। এবার আসো এর পরের পার্টটা একটু ইম্পর্টেন্ট এবং একটু কাজের, এই জিনিসটাই ধরো তোমার পরীক্ষায় আসার মতো আর কি। তাহলে এতক্ষণ যা পড়ছে সেটা কি আসার মতো না? অবশ্যই আসার মতো। তবে 4 নাম্বারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, 4 নাম্বারটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এই পার্টটাকে একটু মনোযোগ ডাবল দিবা তোমরা। হ্যাঁ, ধরো আমি তোমার কাছে এইটা দিলাম, সোডিয়াম নাইট্রাইট, এই ভদ্রলোকের নাম কি? সোডিয়াম নাইট্রাইট। তার সাথে আমি যদি HCl এর বিক্রিয়া দিই, দিলে কি উৎপন্ন হবে? দিলে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পাশাপাশি উৎপন্ন হবে হচ্ছে HNO2, তাই না? এই ভদ্রলোকের নাম কি? এই ভদ্রলোকের নাম নাইট্রাস অ্যাসিড। এই ভদ্রলোকের নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। আর নাইট্রাস অ্যাসিডটা কি একটা? নাইট্রাস অ্যাসিডটা হচ্ছে আমাদের কাছে একটা অস্থায়ী অ্যাসিড, কারণ এটা সহজেই জারিত হয়ে আবার নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। বুঝছো? ওকে, তাই আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যামিন, চলে আসছি কোথায়? নাইট্রাস অ্যাসিডে। কি একটা আজব অবস্থা, তাই না? আজব অবস্থা হোক, বাট আমরা এটা পড়বো। নেক্সট অ্যাসিড, আমরা যদি এই যে অ্যামিন যেটা আছে আমাদের কাছে NH2, 1 ডিগ্রি অ্যামিন, তার সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই কি হবে? তারপরে হচ্ছে কি, আমরা যদি 2 ডিগ্রি অ্যামিন নেই, 2 ডিগ্রি অ্যামিন নেই, তার সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে কি হবে? আবার যদি আমরা 3 ডিগ্রি অ্যামিন নেই, 3 ডিগ্রি অ্যামিন, তার সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই তাহলে কি হবে? আবার যদি এখানে আমরা এনিলিন নেই, আমরা যদি এনিলিন নেই, তার সাথে যদি আমরা নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই, নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া, তখন কি হবে? প্রশ্নটা ভালো করে এবার খেয়াল করার কথা। বুঝছো? এবার প্রশ্নটা কিন্তু ভালো করে খেয়াল করার কথা। সবার ক্ষেত্রে প্রশ্ন কিন্তু স্পট অন না, প্রশ্নটা কিন্তু স্পট অন। দেখো জিনিসটা খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখিও, খুব ভালো করে দেখিও, একটু ভালো করে দেখতে হবে। এই বিক্রিয়াগুলো আমরা এখানে দিচ্ছি। নাইট্রাস অ্যাসিডটা কিন্তু একা একা আসে না, ও কিন্তু এই দুইটার মিক্সার আকারে আসছে। যখন তোমার এক্সামে দিতে বলবে, ল্যাবে করতে বলবে, তোমাকে কিন্তু এই দুইটা দিবে, এটা দিবে না কিন্তু। কারণ এটা তো সরাসরি আমরা তো পাচ্ছি না, এটা তো সরাসরি চেঞ্জ হয়ে যায় আবার, তাই না? নাইট্রাস অ্যাসিড একটা চেঞ্জ হয়ে যাবে, অস্থায়ী একটা অ্যাসিডে পরিণত অবস্থা চেঞ্জ হয়ে গিয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা হবে। এই জন্য কী হয়, বিক্রিয়া করার সময় এই দুইটা দেওয়া হয়, এই দুইটা দেওয়া হয় আর কি। বুঝছো? এই দুটো দেওয়া হয়। আর এই বিক্রিয়াগুলো অনেক সময় দেখা যায় এইটা দেওয়া আছে বিক্রিয়ার মধ্যে, অনেক সময় দেওয়া আছে কি, অনেক সময় দেওয়া আছে, আমি তো বলি তোমার অনেক সময় কেমন দেওয়া থাকবে, তোমার অনেক সময় পরীক্ষার হলের মধ্যে তুমি দেখবে এইরকমও দেওয়া থাকতে পারে আর কি। তোমার পরীক্ষা হলের মধ্যে তোমাকে দেখবে যে এইরকমও দেওয়া থাকতে পারে। বুঝছো? অথবা তোমার পরীক্ষার হলের মধ্যে তুমি গিয়ে দেখলা যে এই প্রত্যেকটার ক্ষেত্রে এটা হতে পারে, এরকম দেওয়া থাকতে পারে, HNO2 এরকম দেওয়া থাকতে পারে। আবার তোমার পরীক্ষা হলের মধ্যে এরকমও থাকতে পারে, সোডিয়াম নাইট্রাইট HCl এভাবেও দেওয়া থাকতে পারে। একই কথাই কিন্তু, যাই দেওয়া থাকুক তুমি বুঝতেছো তোমার কাছে কি দিয়ে আছে, নাইট্রাস অ্যাসিড দিয়ে বিক্রিয়া দিচ্ছে, কারণ এই দুটো বিক্রিয়া করলে নাইট্রাস অ্যাসিড উৎপন্ন হয়। আমার কথাগুলোকে বোঝা যাচ্ছে কিনা? যাচ্ছে? এবার তুমি চিন্তা করে দেখো প্রত্যেকের সাথে এই জিনিসটা বিক্রিয়া করলে কি প্রোডাক্ট দিবে, প্রত্যেকের সাথে এই জিনিসটা বিক্রিয়া করলে কেমন জিনিসটা দিবে আর কি, আমার একটু বলো। প্রত্যেকের সাথে এই জিনিসটা বিক্রিয়া করলে কেমন দিবে? এটা হচ্ছে পরীক্ষায় এই প্রশ্নটাই আসে, পরীক্ষাটায় এই প্রশ্নগুলোই আসে। বুঝছো? পরীক্ষায় এই প্রশ্নগুলোই আসে। এখন আমি দেখতে চাই যে তোমরা কে কে বলতে পারো। চিন্তা করছো অলরেডি? আমি নকশা করতে করতে তোমরা একটু চিন্তা করে ফেলো, অ্যান্ড সেই চিন্তাটা আমাকে একটু জানো। তোমরা একটু চিন্তাটা করে ফেলো, আমাকে একটু চিন্তাটা জানো। লিখছো না? লিখছো। এখন তুমি আসো, যখন তুমি এটাকে 1 ডিগ্রি অ্যামিন না, এই ভদ্রলোকের নাম 1 ডিগ্রি অ্যামিন, তার সাথে বিক্রিয়া দিলা, তখন এখানে আসবে ROH অ্যালকোহল, তার সাথে আসবে হচ্ছে H2 নাইট্রোজেন গ্যাস, তার সাথে আসবে হচ্ছে পানি। বুঝছো? পানি। তার মানে তুমি যদি দেখো কোথাও অ্যালকোহল আর এবং হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস তৈরি হয়েছে, তাহলে তুমি সেটা কি বুঝতেছো? 1 ডিগ্রি অ্যামিন আর কি। বুঝছো? আবার দেখো তুমি এর সাথে বিক্রিয়া দিলে কি হবে, R2N, এখানকার H আর এখানকার OH মিলে 1 মোল পানি আউট হবে, তার সাথে থাকবে হচ্ছে কি এখানে NO, তো NO থাকবে, তো এটার নাম হচ্ছে নাইট্রোসো কম্পাউন্ড বলে, এটার নাম কি বলে, এটার নাইট্রোসো যৌগ। নাইট্রোসো যৌগ এখানে উৎপন্ন হয়, যা কিনা একটা তেল জাতীয় পদার্থ আর কি। তেল জাতীয় পদার্থ হলে কি হবে, ভেসে থাকবে, তেল আর পানি দিয়ে একটা আলাদা হবে আর কি।
তার মানে কি এটা তৈলজাত পদার্থটা তৈরি হয়েছে হচ্ছে এখানে। তুমি যদি দেখো নাইট্রিক অ্যাসিডের নাইট্রাস অ্যাসিডের সাথে কোনো একটা এমিনের বিক্রিয়া দেওয়ার কারণে তেল জাতীয় কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, তাহলে তুমি সেটা কি বুঝবা? 2 ডিগ্রি অ্যামিন ছিল। যদি দেখো গ্যাস তৈরি হচ্ছে, অ্যালকোহল তৈরি হয়েছে, তখন সেটার নাম কি বলবা? 1 ডিগ্রি অ্যামিন বলবা আর কি। এটা তুমি মানে বুঝতে পারতেছো ভাইয়া কিসের জন্য বলছি এটা ইম্পর্টেন্ট। 3 ডিগ্রির সাথে দিলে কি হবে? 3 ডিগ্রির সাথে দিলে কি হবে এখানে? যে এখানে জাস্ট NR3HNO, তাহলে এখানে একটা লবণ তৈরি হবে আর কি, তাই না? যেহেতু অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া একটা দ্রবণীয় একটা লবণ তৈরি হচ্ছে আর কি, এটা বুঝছো? হ্যাঁ, এটা হচ্ছে একটা দ্রবণীয় লবণ, এটা হচ্ছে একটা দ্রবণীয় দ্রবণীয় লবণ তৈরি হয়েছে। তাহলে এবার তুমি যদি দেখো তোমার কাছে দ্রবণীয় লবণ তৈরি হয়েছে, তাহলে তুমি সেটা কি বুঝবা? 3 ডিগ্রি। তুমি যদি দেখো একটা নাইট্রোজেন যৌগ তৈরি হয়েছে তেল জাতীয় পদার্থ রিলেটেড, সেটা হচ্ছে তোমার কাছে কি? 2 ডিগ্রি। তারপর তুমি যদি দেখো সেটার মধ্যে নাইট্রোজেন আর হচ্ছে কি আছে? অ্যালকোহল তৈরি হয়েছে, সেটা কি? 1 ডিগ্রি আর কি। তাহলে আমরা কি করতে পারি? এই যে এইটা দিয়ে, এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যামিন অ্যামিন পৃথক করা যায়, পৃথকীকরণ। তো সেম বিক্রিয়াটাই আমরা করলাম, বাট অ্যামিনগুলোর পৃথকীকরণটা করছে আর কি। বুঝছো কি না? বুঝছো? তাহলে যদি বলা হয় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনকে পৃথকীকরণ করার জন্য আমরা কোনটা ইউজ করি আর কি? নাইট্রাস অ্যাসিড ইউজ করে থাকি। এবার নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া দিলে কেমন হবে সেই বিক্রিয়াটা লিখে ফেলছি, রাইট? ওকে, এবার আসো নিচেরটা। AR, AR মানে কি? অ্যারাইল, অ্যারাইল অ্যামিন অথবা এনিলিন। তার সাথে যদি আমরা কার বিক্রিয়া দিই? নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া দিই। এইটাকে একটু টেম্পারেচার সেন্সিটিভ, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যদি বিক্রিয়াটা করা হয়, বুঝছো? টেম্পারেচার বেশি করা যাবে না, 0 থেকে 5-এর মধ্যে যদি হয়, তখন এখান থেকে তৈরি হবে হচ্ছে কি জানো? তখন এখান থেকে তৈরি হবে হচ্ছে ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে আর কি। ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে আর কি। হ্যাঁ, এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম লবণ। এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম লবণ, ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে আর কি 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। বাট যদি কখনো তাপমাত্রা বেড়ে যায় 35 অথবা 40, তখন এখান থেকে ফেনল তৈরি হবে আর কি। বুঝছো এটা? তো যাই হোক, আমরা এটার মাধ্যমে কি করলাম? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমিনটা পৃথক করাটা শিখছি, বিক্রিয়া করাটা জানছি। প্রবলেম আছে কারো? হ্যাঁ, এটা কিন্তু মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল তোমাদের কাছে, এটা কাজের। তাহলে তোমাদের কি করতে হবে? এটা কাজের জিনিসগুলোকে মনে রাখার দরকার আছে কি নেই? অবশ্যই অবশ্যই আছে। এই জায়গায় একটা আলাদা করে নোট নাও, আলাদা করে নোট নাও, ঠিক আছে? আলাদা করে নোট নাও, আলাদা করে নোট নাও। এইবার আসো, এইটা যদি হয়ে থাকে তার পরের পার্টের দিকে আমরা যাই, পরের পার্টের দিকে, তাই না? এই পার্টটা কি ভাই আরেকটা বিক্রিয়া পড়াবেন? হ্যাঁ, আরেকটা বিক্রিয়া পড়াবো, এবং এইটা হচ্ছে মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। 5 নাম্বার বিক্রিয়া, এটাও মারাত্মক লেভেলে ইম্পর্টেন্ট। কতটা ইম্পর্টেন্ট ভাইয়া? আবার কি এখানে স্টার্ট দিবেন? হ্যাঁ, এখানে সবগুলো দিব, সুপার স্টার রিয়েকশন আর কি, ঠিক আছে? ওকে, খুব ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় আগাইতে হবে। এই বিক্রিয়াটার নাম আছে, এই বিক্রিয়ার নাম হচ্ছে কার্বিল অ্যামিন পরীক্ষা। কার্বিল অ্যামিন, কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষা, কার্বিল অ্যামিন পরীক্ষা। এটা আবার কি জিনিস? একটু আসো, ধরো তুমি দিলা হচ্ছে একটা এইটা RNH2, অথবা তুমি দিলা হচ্ছে ARNH2, প্রাইমারি অ্যামিন দিছো। ওকে, দেওয়ার পরে তুমি সাথে কি দিছো? CH-Cl3, এই ভদ্রকের নাম বলে ক্লোরোফর্ম বলতেছে, তাই না? CH-Cl3। তার সাথে দিলা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছো ইন প্রেজেন্স অফ 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দিলে কি হবে? এর সাথে এটা বিক্রিয়া করে, এর সাথে এটা বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে RNC, আইসোসায়ানাইড বা আইসোনাইট্রাইল উৎপন্ন করবে আর কি। এটা এটা ঠিক আছে? করছে, করার পরে তোমার এখান থেকে কি হবে? এখান থেকে হবে হচ্ছে KCl প্লাস, KCl প্লাস, আর কি হবে বলো? এখানে হচ্ছে H2O। বুঝছো? ধরো যে এখানকার এই যে আমরা পুরোটার মেকানিজম পড়তেছি না, তো আমার একটা ইচ্ছা আছে আমি হচ্ছে মেকানিজমগুলোকে ডিটেলস করে আরও ভিতরে গিয়ে লেকচার নিব। যেমন ধরো আমি একটু আগে ব্রোমিনের সাথে যে বিক্রিয়াটা দিলাম, আমরা কি যেন নাম ছিল, হফম্যান ক্ষুদ্রাংশকরণ, এই বিক্রিয়াগুলোর, তারপর ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, এদের মানে মেকানিজমগুলো, আলটিমেটলি মেকানিজমগুলো যেগুলো আমাদের এক্সামে আসে না, হ্যাঁ, ওইটা আমি আলাদা করে একটা লেকচার নেওয়ার আমার ইচ্ছা আছে। বাট আমাদের বাংলাদেশের কন্ডিশনে দেখা যায় এই মেকানিজমগুলো ডিপলি কেউ আসলে পড়াই না, পাশাপাশি হচ্ছে এটা এক্সামে আসে না। হ্যাঁ,
তো অ্যাডমিশনেও আসে না, এই জন্য কেউ শিখতে চায় না আর কি। বাট সেখানেও আমার একটা ইচ্ছা আছে। বাট আমি যখন নিজে অক্সিক্যাম রান করলাম না পরে গত বছর থেকে, গত বছরের মে মাস থেকে, তো তখন তার আগে পর্যন্ত আমার একটা মানে ধারণা ছিল যে আমার মনে হয় যে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আমরা কখনো আসলে এটা ট্রাই করি নাই যে আমরা আসলে একটা ডিপলি গিয়ে শেখাবো আর কি, এটা ট্রাই করি নাই আর কি এটা। তো আমার ইচ্ছা আছে অক্সিক্যাম থেকে আমি আসলে এই ডিপলি গিয়ে রসায়ন শেখানোর যে জার্নিটা বুঝে 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 যে মেকানিজম সহকারে একটা জিনিস ধরে ধরে বোঝানোর যে জার্নিটা, এটা আমি শেখাবো আর কি। তো শেখানোর সময় শুরুতেই যেটা আমি ভাবছি, আমি যদি শুরুতে এটা করে দিয়ে দেখতে চাই, তো এটাকে বাংলাদেশের স্টুডেন্টরা আসলে নিতে পারবে কিনা, বাট এক্সামের বাইরে যে জার্নিটা নিতে পারবে কিনা আসলে। আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা এখন পর্যন্ত এটার জন্য রেডি না। হ্যাঁ, আসলেই রেডি না। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যারা পড়াচ্ছি, আমরা যে কারিকুলামে বড় হচ্ছি, আমাদের বইয়ের ভিতরে অনেক জিনিসপত্র আছে, কিন্তু সেটা শেখার মতো, জানার মতো আগ্রহটা, সময়টা আমাদের কারোর কাছেই নেই। কারণ আমরা রেজাল্ট ওরিয়েন্টেড আছি। আমরা আসলে খুব কম ভিশন দেখি আর কি, খুব কম ভিশন দেখি। আমরা আসলে অনেক দূরের কি ঘটতে যাচ্ছে খুব কম বুঝি আর কি, এরকম। হ্যাঁ, আমাদের এমনি কার দোষ না এটা, ঠিক আছে। শর্ট টার্ম গোল মানে আমরা যদি পূরণ করতে পারি এটা আমাদের জন্য ভালো। আমাদের তো জীবন তো আসলে, আমি আজ থেকে 20 বছরের পরের কথা চিন্তা করলাম, 20 বছর যদি না বাঁচি, তাই না? তাহলে হচ্ছে আমার আজকে দিন না, আমার আজকে দেখলেই হবে ভাই, আমার A+ পাইলেই হবে আর কি এটা। তো আমি পরে ভাবলাম যে একটা কাজ করি, দিব, যাই হোক না কেন, কে কিছু বলুক না বলুক, আমি আমার মতো করে আরও ডিপলি গিয়ে পড়াবো এটা। তো পড়ানোর সময় প্রথমে একটা টেস্টিং হিসেবে নিলাম যে আমি আমাদের পর্যায় সারণী যেটা আছে 118টা মৌল, 118টা মৌল আমি হচ্ছে যে শিক্ষার্থীদের সামনে প্রত্যেকটা মৌলকে আগে চেনাবো আর কি এটা। দেখে সবাই চেনার মতো আগ্রহ আসলে পাই কিনা। তা আমার আগ্রহ ছিল, কেমন আগ্রহ ছিল তুমি চিন্তা করে দেখো। হ্যাঁ, আই হ্যাড স্টার্টেড যে আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 করে আমি আপলোড দিব। এখন আমি আপলোড দেওয়া শুরু করছি। দ্যাট ইজ আ ক্রেজি জার্নি। কেন? কারণ আমি পুরা 118 দিন টানা, 118 দিন সন্ধ্যা 7:30 আমি আপলোড করা শুরু করছি টানা। টানা আমি কিচ্ছু শুনিনি, কারো কথাই শুনিনি। প্রতিদিন রেকর্ড করতাম, এডিট করতাম, ঠিক সময় আপলোড করতাম। আমাকে ও বলতো, সে বলতো যে ভাই এটা শিডিউল করা যাবে না, ঠিক সময় আপলোড দিলে এটা বেশি রিচ পাবে, এরকম বলতো। আমি সব শুনতাম, কারণ আমার তো ভালো পরিমাণে ইউটিউব, ফেসবুক নিয়ে খুব বেশি একটা আইডিয়া তো আমার ছিল না। আমি দিতেই আছি, মাত্র একদিন আমি ব্রেক করছিলাম। সেটা কখন? ওই মাইলস্টোন ট্র্যাজেডি যেদিন হলো সেদিন শুধুমাত্র আমি দিইনি। আদারওয়াইজ আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7:30 আমি দিয়েছিলাম আর কি এটা। আচ্ছা, দিয়ে গেলাম। তাহলে টানা কত মাসের জার্নি এটা? 4 মাসের জার্নি না, 118টা দিন চিন্তা করে যদি দেখো। তো টানা 118 দিন আমি দিয়ে গেলাম। তো আমি তখন দেখলাম যে আমাদের দেশের স্টুডেন্টদের সামনে এই জিনিসগুলো যদি যায়, তাহলে দেখার মতো আগ্রহ একটু কম মানুষের আছে, বা যাদের দেখার আগ্রহ আবার আছে তারা আবার একটু অনলাইনে আবার একটু কম আছে, এরকম একটা জিনিস হতে পারে আর কি। তখন আমি ভাবলাম তাহলে কি করা যেতে পারে আগে। আমি পার্সোনালি, আমি আজকে এই ভিডিওটা কেন বলতেছি এটা আমি জানি না, হুট করে সামনে চলে আসতে তাই। তখন আমি ভাবলাম আমি একটা কাজ করি, বর্তমানে স্টুডেন্টের যা দরকার, তাদের যা যা দরকার, যেভাবে দরকার, আগে এইভাবে তাদেরকে আগে একটু পড়াই, তাদেরকে একটু আগে বোঝে। তাহলে এই পড়ানোর মাধ্যমে আমি আমার ইন্টেনশনটুকু সামনে দিই। তাহলে আমি আমার জার্নিটাকে, কেমিস্ট্রি পড়ানোর জার্নিটাকে ফেজে ভাগ করি আর কি। প্রথমত হচ্ছে যে আমাকে কি করতে হবে, আমাদের স্টুডেন্টদের যা দরকার সেটা দিয়ে আগে একটু নাম্বারস বাড়াইতে হবে। যদি তোমার সাবস্ক্রাইবার কাইন্ড অফ টেন্স টু 0, তোর মনে হবে এই লোক তো কিছুই জানে না আর কি এটা, তাই না? তোমাদের এরকম একটা মনে আছে যে সাবস্ক্রাইবার 0 থাকলে লোক কিছু জানে না। সাবস্ক্রাইবার একটু বাড়াইতে হবে, ফলোয়ার্স একটু বাড়াইতে হবে, গ্রুপের মেম্বার একটু বাড়াইতে হবে। যখন একটু বাড়াবো তারপর এটাকে এক্সপানশনে দেবো। তার মানে আগে আমি একটা ফাউন্ডেশন করতে চাইছি তোমাদেরকে মাধ্যমে, আর আমি সেটা করতেছি। আমার কেমিস্ট্রির ভান্ডারে আল্লাহ পাক দিলে যথেষ্ট পরিমাণে মানে আছে নলেজ, যতটুকু পাইছি নিয়ে রাখছি আর কি, আছে। বাট আমি এখনও পুরোটার, আমি মনে হয় এখনও 5%ও দিতে পারিনি আর কি। অলরেডি তুমি দেখবা যে আমি মোটামুটি সব জিনিসপত্র দিয়ে ফেলছি, তোমাদের যা যা ফ্রিতে যা যা করার দরকার সব দিয়ে ফেলছি আর কি। বাট স্টিল আমার কাছে অনেক কিছু দেওয়ার বাকি আছে, আমি তোমাদের অনেক কিছু দিতে চাই। বাট এই জিনিসগুলো আমি একটু স্টেপ বাই স্টেপ দিব। যদি আমি আসলে এই জার্নিটা এখান থেকে স্টপ না করে, আমি যদি আসলে আমার যে পরের দিকে যে গোলটা আছে সেইগুলোর দিকে যদি আমি এখন না গিয়ে যদি এইটাতে করতে থাকি, যতদিন করতে থাকবো ততদিন পর্যন্ত বাংলাদেশের রসায়নে আমার কাছ থেকে আসলে নতুন নতুন কিছু জিনিস পাবে। অ্যান্ড তখন ওই যে প্রত্যেকটা রিয়েকশনের মেকানিজম ধরে 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 ডিপলি গিয়ে কোন জিনিসটা কেন হয়েছে, কেমন হয়েছে, এটা আমি করবো আর কি। বাট এটার আমার একটু সময় লাগবে, বুঝছো? তো আমি যখন তোমাদেরকে এভাবে পড়াই যে এই দেখো এই দুটোর সাথে, এই যে এন এর সাথে সি মিলে এনসি হয়েছে, আবার ধরো যে এখানকার দুইটা এইচ, এখানকার একটা এইচ, তিনটা এইচ মিলে হচ্ছে তিনটে এইচ, তিনটা সিএল মিলে HCl হচ্ছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর HCl মিলে KCl এবং পানি হয়েছে, তখন আমার বাধে, বুঝছো?
এসব আজগুবি গল্প, ভুজুং বাজুং গল্প কি দরকার আছে এগুলো করার আর কি, ঠিক আছে? বাট আমি ভুজুং বাজুং গল্পটাই এখন তোমার দিচ্ছি, কারণ কাইন্ড অফ এটা তোমাকে মুখস্থ করতে বলতেছে আর কি। হোয়াট ইফ আমি এই জিনিসটার মেকানিজম সহকারে কেন এই জিনিসটা এই প্রোডাক্টটাই আসলো, কেন এখানে যে এন এর সাথে দুইটা হাইড্রোজেন ছিল, দুইটা হাইড্রোজেনকে সরাই দিয়ে কেন কার্বনই আসলো, এগুলো যদি ডিপলি দেখানো যেত মেকানিজমের সাথে, বিশ্বাস করে তোমার খুব ভালো লাগতো। অর্গানিক কেমিস্ট্রি ভালো বিকজ অফ অর্গানিক রিয়েকশন মেকানিজমের পার্টটা থেকে। আমি তো এটা দিয়ে দেখাতে পারি যে এই জিনিসটা অনেক রিয়েকশনের মেকানিজমের বই আছে, বুঝছো? আমার হচ্ছে এগুলো বই আমার কাছে নিজের কাছে আছে, বাট আমি হচ্ছে যে তোমাদের মানে তোমাদের পড়াবো ইন ফিউচার এগুলো। ধরো যে এইটা একটা বই, এ গাইড টু মেকানিজম ইন অর্গানিক কেমিস্ট্রি, এটা খুব ভালো একটা বই, পিটার সাইক্সের একটা বই, জিনিসটা অনেক মজার আছে। তো আমি হচ্ছে এই জিনিসগুলো করাইতে চাই। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো জিনিস আছে, তোমাদেরকে ইনভাইটেশন থাকলো, বাসায় আসো একদিন, আমরা কেমিস্ট্রি জিনিস নিয়ে আলোচনা করতে পারি। তো যাই হোক, আমরা ইন ফিউচার আমার জন্য দোয়া করো, যদি মানে তোমাদেরকে হেল্প করতে পারি আপাতত তোমাদের লেভেলে নেমে, এরপরে আস্তে 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 যদি আমি তোমাদেরকে রাসায়নিক কিছু ইনপুট দিতে পারি, একটা ইম্প্যাক্ট যদি ক্রিয়েট করতে পারি, মেবি এটা আমার জন্য অক্সিগেম কেন খুলছি এটার একটা ভালো একটা অ্যান্সার হবে আর কি এটা। বাট অক্সিগেম খোলা শুধুমাত্র আমি ধরো যে হিউজ অ্যামাউন্ট অফ মানি জেনারেট করার জন্য না আর কি, বুঝছো? মানি অন্য অনেকভাবে জেনারেট করা যেতে পারে, পরে একদিন এই গল্প হবে। এটা এদিকে আসো, দিলাম কি হইলো, এইটাই আইসোসায়ানাইড উৎপন্ন হয়েছে আর কি, আর এন সি। আচ্ছা, এই জিনিসটা যেটা হয়েছে না, এটাই হচ্ছে কার্বিলামিন। আচ্ছা, এইটার একটা একটা ব্যাড একটা স্মেল আছে আর কি, এটা একটা ব্যাড একটা স্মেল আছে। হ্যাঁ, মাছের আষ্টে গন্ধর মতো আর কি, গন্ধ একটা ব্যাড একটা স্মেল, ঠিক আছে? তো এই ব্যাড স্মেলটাই এখানে যদি ছড়ায়, তাহলে তুমি বুঝবা ওইখানে একটা প্রাইমারি এমিন ছিল, ঠিক আছে? যে প্রাইমারি এমিনটার সাহায্যে তুমি কি করছো, ক্লোরোফর্মের সাথে বিক্রিয়া দিয়ে এটা তৈরি করছিলে আর কি। এই পরীক্ষাটার নাম হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা। এই পরীক্ষাটা কে কে দেয়? যেমন প্রাইমারি এমিন আর NH2, অর্থাৎ ধর অ্যালকাইল 1 ডিগ্রি এমিন দিচ্ছে, পাশাপাশি এনিলিনও দিবে আর কি এই বিক্রিয়াটা, CH Cl3KOH দিলাম, দিলে কি উৎপন্ন হবে? দিলে হবে হচ্ছে AR NH NR NC, তার সাথে কি হবে হচ্ছে বলো, তার সাথে হচ্ছে KCl, তার সাথে হবে হচ্ছে H2O। এই হচ্ছে একটা অবস্থা আর কি, বুঝছো? এটা হচ্ছে সেই কার্বিলিমিনের জন্য এটা বলতেছে আর কি, এর একটা ব্যাড স্মেল থাকে এটা। তাহলে এবার যদি তুমি বলো কার্বিলিমিন পরীক্ষার সাহায্যে কি কি শনাক্ত করা যায়, তাহলে এখন যদি আমরা এখানে একটা নোট নিই, তাহলে হচ্ছে কার্বিলিমিন পরীক্ষার সাহায্যে কি কি শনাক্ত করা যায়। এটা MCQতে আসে। কার্বিল এমিন কার্বিল এমিন কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে কি করা যায়? প্রাইমারি এমিন তারপরে হচ্ছে কি এনিলিন, তারপর হচ্ছে ক্লোরোফর্ম, এই তিনটাই, তাই না? এই তিনটাই শনাক্ত করা যায়, ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, বুঝছো? দেখো, প্রাইমারি এমিনোর সাথেও এটা বিক্রিয়া দিবে, পাশাপাশি এটা যে ক্লোরোফর্ম ছিল এটাও বোঝা যাবে আর কি, কোনোটা অ্যালকাইল হ্যালাইড নিলা বা ক্লোরোফর্ম লাইক মনে হইলো, ওটা নিলা, নিয়ে তুমি তার সাথে কি দিলা, প্রাইমারি এমিন নিছো, তার সাথে তুমি কি করছো, ওই ক্লোরোফর্মটা পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিয়ে দেখলা যে এরকম গন্ধ ছড়ায় কিনা। তুমি যদি এটা কনফার্ম থাকো তাহলে এটা তোমার কাছে এটা আছে কিনা এটা শনাক্ত করা পসিবল আর কি। তাহলে কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে করা শনাক্ত করা যায়, তিনটা জিনিস শনাক্ত করা যায় আর কি, এটা মাথায় রাখতে হবে। পারবা? ওকে। সো তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ থেকে? আমরা হচ্ছে কি এমিনের বিক্রিয়াগুলো পড়ছি, আমরা হচ্ছে এমিনের প্রস্তুতিগুলো পড়ছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে বুঝছি, আগাইছি আর কি। এইবার আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা পার্টের দিকে। এই পার্টটার নাম হচ্ছে কি জানো? এই পার্টটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম। আমি কি এটাই পড়তে চাইছিলাম নাকি নতুন কিছু এক্সট্রা রাখছিলাম? দাঁড়াও, কিছু এক্সট্রা পড়াতে চাইছিলাম কিনা এটা একটু দেখি, কিছু এক্সট্রা পড়াতে চাইছিলাম কিনা। না, এইগুলোই পড়াতে চাইছিলাম মনে হয়। আচ্ছা, এক্সট্রা পড়াতে চাইছিলাম একটা আর কি, এক্সট্রা না ঠিক এটাতে আরেকটা পার্ট আছে, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা একটু মাথায় রেখেও দিও। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়। হ্যাঁ, আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই, কি বলো? একটু অ্যাডভান্স লেভেলে আমরা একটু যাই। আচ্ছা, হালকা একটু অ্যাডভান্স লেভেলে যাই। ধরো আমাদের কাছে এইটা যেটা আছে, এই ভদ্রলোক, তার নাম কি? এনিলিন। এই ভদ্রলোকের নাম কি? এনিলিন।
এনিলিনের সাথে ধরো আমরা ব্রোমিনের বিক্রিয়া দিছি, তাহলে এইটা আর NH2টা কি, আর NH2টা কি একটা অর্থপ্যারা নির্দেশক না? তাহলে অর্থপ্যারা নির্দেশক হলে কি হবে, তাহলে BR যেটা আসবে এইটা তাহলে কি অর্থ এবং প্যারা পজিশনে বসবে। BR যেটা আসবে সেটা কোথায় আসবে বলো, অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে বসবে। BR যেটা আসবে সেটা কোথায় আসবে, অর্থ এবং প্যারা পজিশনের মধ্যে আসবে, অর্থ এবং প্যারা পজিশনে বসবে। ট্রাইব্রোমো এনিলিন, তাই না? তৈরি হয়েছে। এটা একটা বিক্রিয়ার কথা বললাম। আচ্ছা, তাহলে ভাই এরকম আরেকটা বলেন তো, এর সাথে বিক্রিয়া দিলে দেখি দেখি এটা কেউ পারেন কিনা। পারবা, তোমরা সবাই পারবা, আমি এটা জানি, আমার এটা ধারণা আছে তোমরা পারবা। বুঝছো? আচ্ছা, এটা হ্যাঁ, আমার মনে আছে এখনো, আমার উদ্ভাসে যখন আমি অফলাইন ক্লাস নিতাম না, যখন তুখর ব্যাচে ক্লাস নিতাম আর কি, টু বি স্পেসিফিক, তো তখন মজা হইতো খুবই আর কি। আমি বলবো অনেকভাবে আটকাইছি, বুঝছো? আমি খুব ভালো মানুষ না, ক্লাসের ভিতরে অনেকভাবে আটকাইছি আর কি। সো এটা করতে আমার খুব মজা লাগতো। কেন মজা লাগতো? আটকাইলে আমার মনে হতো বেশি শেখা যেত আর কি এটাতে, হ্যাঁ। তো এটা করতে আসলে অনেক কিছু জানা যেত। বাট এখন তো আসলে ওই তোমাদেরকে আটকাবো, তোমাদেরকে ধরবো, জিজ্ঞাসা করবো, এটা না, পাচ্ছি না আর কি এরকম। আমার এমন হয়েছে, আমি অফলাইন এক্সামে নিজে যখন কোশ্চেন বানিয়ে দেওয়ার না, তখন আমি স্টুডেন্টকে বলতাম যে আমার এই প্রশ্নে পাশ করাটা হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে, এরকমও থাকতো। তো এখন আমি এখন তো বানানো হচ্ছে না, বাট ইনশাল্লাহ করা হবে আর কি এই জিনিসগুলো সামনে। আর NH2, তো এটা তো পাইলাম না, এটা অর্থপ্যারা নির্দেশক। তার সাথে যদি আমরা কি দিই, আমরা দিলাম হচ্ছে এইটা। এই ভদ্রলোকের নাম কি আমি জানি, তোমরা অনেকেই এটার নাম জানো না, তাই না? তোমরা অনেকে এটার নাম জানো না, এটা গুগল করে জানতে হবে এটার নাম কি, এটার নাম কি জানো? জানি। তাহলে এখান থেকে কি নাইট্রো মূলকটা আসবে, তাহলে নাইট্রো মূলকটা কোথায় গিয়ে বসবে? তো অর্থপ্যারা নির্দেশক হলে ভাই অর্থ এবং প্যারা পজিশনের মধ্যেই বসবে। এইটা আবার নতুন করে কি বলার আছে, এটার অর্থ এবং প্যারা পজিশনের মধ্যেই বসবে, বাট না, এটা আসলে মেটা পজিশনে বসবে। সো হোয়াট ওয়েন্ট রং? ঠিক আছে, প্রবলেমটা কি বুঝছো? এইটা একটা অর্থ প্যারা নির্দেশক, আমরা একটু আগে বললাম অর্থ আর প্যারা পজিশনে বসবে, বাট এইখানে এসে দেখছি অর্থ আর প্যারা পজিশনে না বসে ওই সে মেটা পজিশনে এসে নাইট্রোমূলকটা বসছে। বাট হোয়াই? হ্যাঁ, এটার কারণটা কি? কারণ হইল যখন তুমি কি দিছো, যখন তুমি এখানে এখানে এই যে এনিলিনটা দিছিলা, এই এনিলিনটা যখন তুমি সালফিউরিক অ্যাসিড দিছো, আগে তুমি অ্যাসিড দিছো না, ওই অ্যাসিড থেকে H+ গ্রহণ করে আগে হচ্ছে কি NH3+ পরিণত হয়েছে। এটা NH3+টার নাম হচ্ছে এনিলিনিয়াম আয়ন, এনিলিনিয়াম আয়ন, এনিলিনিয়াম আয়ন, ঠিক আছে, এনিলিনিয়াম আয়ন হচ্ছে এটা, বুঝছো? এনিলিনিয়াম আয়ন, এই এনিলিনিয়াম আয়ন যেটা আছে না, এইটা আবার হচ্ছে মেটা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেটা পজিশন নির্দেশ করে, মেটা নির্দেশক ওইটা, এটা এখানে একটা মেটা নির্দেশক। ওইটা থাকার কারণে কি হয়, নাইট্রো মূলকটা অর্থপ্যারাতে না বসে মেটাতে গিয়ে বসে। তাহলে ওই H+টা যেন আগে এখানে বসতে না পারে, এইটা তোমাকে আগে প্রোহিবিট করতে হবে। তাহলে তুমি ওইখান থেকে এই যে মেটা প্রোডাক্টটাকে অ্যাভয়েড করে অর্থপ্যারা প্রোডাক্টে ফিরতে পারবে আর কি। বুঝছো ঘটনাটা? তাহলে এখান থেকে সুন্দর একটা প্রশ্ন হইতে পারে, আমি তোমাদেরকে একটা কোশ্চেন আকারে দিয়ে যাই, তোমরা এটা অ্যান্সার করি এটার জন্য, ঠিক আছে? হ্যাঁ, কোশ্চেন আকারে দিই এটাকে। কোশ্চেন হচ্ছে এটা কোয়েশ্চেন মার্ক, বুঝো কথাটা, কোশ্চেনটাকে, যে নে এনিলিনের সাথে এনিলিন এর নাইট্রেশন বিক্রিয়ায় কিভাবে অর্থ প্রোডাক্ট পাওয়া পসিবল, বা অর্থ প্যারা প্রোডাক্ট পাওয়া পসিবল, অর্থ প্রোডাক্ট পাওয়া যাবে। বিক্রিয়া সহকারে দেখাইতে বলছি, করে দেখাইও তো দেখি। এটা হচ্ছে একটা বাসার কাজ। কিভাবে? আমি মুখে মুখে বলছি, কি মুখে মুখে বলছি, অর্থ প্রোডাক্ট কেন পাই না আমি এটা কিন্তু বলে দিছি। বিকজ এনিলিনটা H+ এর সাথে মিলে এনিলিনিয়াম আয়ন তৈরি করছে, যেটা হচ্ছে তোমার একটা মেটা নির্দেশক আর কি। বুঝছো? মেটা নির্দেশক। সো ওই মেটা নির্দেশকটা তোমার কাছে আসলে মেটা পজিশন এটাকে বসাইছে। সো তুমি কিভাবে এখন এটাকে অর্থ প্রোডাক্টে নিয়ে আসবা, অ্যাভয়েড করতে হবে যেন H+টা ওখানে না আগে বসে আর কি। তো এটাকে অ্যাভয়েড করাইতে হবে। তুমি এটা কিভাবে করবা এটা একটু জানাবা, করে দেখবা আর কি এটাতে। বুঝছো? এই প্রশ্নটা মারাত্মক সুন্দর একটা প্রশ্ন আর কি এটা।
ঠিক আছে ভাইয়া? ওকে, বুঝছো? বুঝছো? ঠিক আছে। এবার আসো ডায়াজোনিয়াম লবণের ব্যাপারটার মধ্যে আর কি। এবার আসো ডায়াজোনিয়াম লবণ। এবার আসো একটা জিনিসের মধ্যে, ডায়াজোনিয়াম লবণ। ডায়াজোনিয়াম, ডায়াজো মূলক তো একটা থাকে, তাই না? আচ্ছা, ডায়াজোনিয়াম, এটা কোনটা আসে ডায়াজো? এই যে এটা হচ্ছে, ডায়াজোনিয়াম বা ডায়াজো মূলকটা হচ্ছে এটা। এখানে কি হইতে পারে, এটা হচ্ছে নিজেদের মধ্যে কি হয়, রেজোনেন্স ঘটে, রেজোনেন্সের সাইন। যে এইটা যদি তোমার কাছে কি হয়, এটা যদি তোমার কাছে এইখানে, মানে এইটা এসে প্লাসটাকে পূর্ণ করে দিচ্ছে, এইটা এসে আবার এই লোন পেয়ারটা পূর্ণ করছে, তাহলে এখানে কি হবে, নাইট্রোজেনের উপরে আবার ট্রিপল বন্ডই থাকবে, বাট এইখানে প্লাসটা আসবে আর কি। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছো? তাহলে কি হয়েছে, এক কথা যদি বলি, ডায়াজোনিয়াম কোনটা আসলে, এইটা আমাদের কাছে দুইটা দুইটা নাইট্রোজেন থাকবে, তার উপর একটা প্লাস সাইন থাকবে, এই হাতের মধ্যে অন্য কেউ যুক্ত থাকবে, তাকে বলছে ডায়াজোনিয়াম বলতেছে আর কি। এটা যদি ভেঙে লিখি বলি, তাহলে কি আছে, এখানে একটা কি আছে, নাইট্রোজেন আছে, তারপর হচ্ছে ট্রিপল বন্ড আছে, এখানে একটা প্লাস, এখানে হতে পারে, এখানে হতে পারে, এটার নাম হচ্ছে ডায়াজোনিয়াম বা ডায়াজো মূলকটা হচ্ছে এটা, বুঝছো? আচ্ছা, তাহলে ভাইয়া, তাহলে আমাদের কাছে কি বললাম, ধরো আমরা এইটাকে দিলাম, এখানের সাথে নাইট্রোজেন আছে, এখানে নাইট্রোজেন দিলাম, এখানে ধরো যে প্লাস, এখানে ধরো যে Cl মাইনাস, তাহলে এর নাম কি হবে, এর নাম হচ্ছে ডায়াজোনিয়াম ক্লোরাইড। ডায়াজো ডায়াজো ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড, বুঝছো? ক্লোরাইড। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা কেন, চলো একটু দেখে আসি এবার। ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কেন এত গুরুত্বপূর্ণ, চলো একটু দেখে আসি। এটা, এই যে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা আমার কাছে আছে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা আছে আমার কাছে। এর সাথে আমি অনেকগুলো বিক্রিয়া করতে পারি, হ্যাঁ। সেটা কি, এক নম্বর কথা হলো, আচ্ছা এক এক করে করব, জিনিসটা সুন্দর হচ্ছে না, নর্মালি প্ল্যান করে করলে আরো সুন্দর হইতো। প্ল্যান করা যাচ্ছে, আচ্ছা যাবে হয়তো বা, দেখি কি হয়। কয়টা লিখি, যে কয়টা মনে আছে আর কি ওই কয়টা লিখি। ওকে, একটু আসো। প্রথম কথা হচ্ছে, তুমি এখানে কি দিবা, তুমি হচ্ছে নাইট্রাস অ্যাসিডটাই দাও, নাইট্রাস অ্যাসিডটা দিলা, বাট তুমি এখানে দিবা হচ্ছে 40°C তাপমাত্রায় দিলে। এই জায়গায় কি বলছিলাম, এখান থেকে হচ্ছে এখানে ওইটা শেষ হয়ে চলে যাবে, এখানে ওএইচটা আসবে, ফেনল আসবে আর কি। বাট 0 থেকে 5°C তাপমাত্রা দিলে এখানে কি কি আসতো, 0 থেকে 5°C শুধু ডায়াজোনিয়াম ক্লোরাইড পর্যন্ত থেকে যেত আর কি, বাট তাপমাত্রা বাড়াইলে জিনিসটা এটা হবে। আচ্ছা, এটা গেল। তারপরে কি অবস্থা হবে, তারপরে তুমি যদি এরকম দাও H3PO2, ঠিক আছে, H3PO2, তার সাথে তুমি যদি হচ্ছে কি দাও, তার সাথে তুমি যদি, ওকে সরি, ঠিক আছে, তার সাথে তুমি যদি হচ্ছে পানি দাও, তার সাথে তুমি যদি কপার প্লাস বা কপার ক্লোরাইড যদি একটা কপারের একটা যদি প্লাসের একটা যদি যৌগ দাও, তখন কি উৎপন্ন হবে, তখন এখান থেকে বেনজিন উৎপন্ন হবে আর কি, তখন বেনজিন উৎপন্ন হবে। আর H3PO3 এরকম একটা জিনিস উৎপন্ন হবে আর কি এখান থেকে, বুঝছো? আচ্ছা, এবার যদি আমরা এখানে কি করি, কপারের সাথে কপার ব্রোমাইড ধরো যে একটা যৌগ দিছি, তার সাথে ধরো যে HBr একটা দিছি আর কি, এটা HBr একটা দিছি, এরকম দিলে কি উৎপন্ন হবে, এখান থেকে দিলে হচ্ছে কপারের সাথে এখানে গিয়ে এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এই ব্রোমিনটা, আর এখানে কি হবে গিয়ে নাইট্রোজেন গ্যাসটা আলাদা হবে, তার সাথে হচ্ছে কপার ক্লোরাইড উৎপন্ন হবে আর কি, এরকম, ঠিক আছে? এবার একটা নাম আছে। আবার এখানে তুমি যদি কাজ করো, ধরো শুধুমাত্র কপার দিছো, তার সাথে হচ্ছে HBr দিছো, ধরো যে HBr দিছো, তখন কি উৎপন্ন হবে, তখনও আগের মতোই অবস্থাটা তৈরি হবে, জাস্ট কপারের যৌগ না দিয়ে যেটা দিছিলা, কপারের সাথে Br দিবা, N2 গ্যাস তৈরি হবে, CuCl উৎপন্ন হবে আর কি। তার মানে ধরো যে কাইন্ড অফ একই জিনিসে উৎপন্ন হচ্ছে মোটামুটি, তাহলে একই জিনিসে উৎপন্ন হচ্ছে এটা। তাহলে এখন এই যে বিক্রিয়াটা তুমি লিখছো CuBr যেটাতে আছে, বি কেয়ারফুল, কপারের কোনো একটা যৌগ নিয়ে বিক্রিয়া করছো, আর কপারটা একা আলাদা বিক্রিয়া করছো, যৌগ নিয়ে যখন বিক্রিয়া করছো, এই বিক্রিয়াটার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া, এই বিক্রিয়ার নাম হচ্ছে স্যান্ড মেয়ার বিক্রিয়া, স্যান্ড মেয়ার বিক্রিয়া। এই জায়গায় তুমি কপারের সাথে
কপার সিএন দিলেও পারতা, কপার ক্লোরাইড দিলেও পারতা, সমস্যা নেই এটাতে। আর এই বিক্রিয়া যারা লিখছো না, এটার নাম হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া আর কি। এটার মানটা হচ্ছে গ্যাটারম্যান গ্যাটারম্যান বিক্রিয়া, গ্যাটারম্যান বিক্রিয়া হচ্ছে গ্যাটারম্যান বিক্রিয়া। স্যান্ডমেয়ার বিক্রিয়া গেল, এটা গ্যাটারম্যান বিক্রিয়া একটা গেল আর কি, বুঝছো? ওকে, তাহলে আর কিছু কি আছে? আমার মনে হয় না আর কিছু আছে। তো আর একটা ছোট্ট জিনিস আমার মনে হয় অ্যাড করতে পারলে একটু ভালো হতো, ছোট্ট একটা জিনিস অ্যাড করতে পারলে একটু ভালো হয়। ছোট্ট একটা জিনিস, সরি এটার জন্য ছোট্ট একটা জিনিস অ্যাড করে দিই। সেটা হলো কি, আমরা আবারও এইটা নিলাম, এটার নাম হচ্ছে কি ডায়াজোনিয়াম লবণ, সমস্যা নাই। ডায়াজোনিয়াম লবণ যখন নিছো, এটাকে আমরা একটা কাজ করি, বিজারণ করি। আমরা এটার কাজ করি, বিজারণ করি। কিভাবে বিজারণ করতে পারি? কিভাবে বিজারণ করতে পারি? বিজারণ করার সময় আমি দিলাম SnCl, এর সাথে দিলাম হচ্ছে HCl, তাহলে বিজারণ করছি। তখন এখান থেকে কি হবে? তখন এখান থেকে হবে হচ্ছে এইখানে NH হাইড্রোজেনের একটা জাতক তৈরি হবে এটা। তার মানে এখানে নাইট্রোজেন আর কমায় নেই, ওই নাইট্রোজেন যা যা আছে তার সাথে সাথে হাইড্রোজেন অ্যাড করে দিয়েছে আর কি এটা। বাট যদি আমরা এখানে জিঙ্ক প্লাস HCl দিই না, তখন তীব্র বিজারণ হবে, তখন এটা হচ্ছে এনিলিন তৈরি করবে এটা। তাহলে এনিলিন তৈরি করার জন্য কি লাগে? জিঙ্ক প্লাস কি লাগে? HCl লাগে আর কি, বুঝছো এটা? তাহলে এটা হচ্ছে দুর্বল বিজারণ, এটা হচ্ছে তীব্র বিজারণ। আর একটা বিক্রিয়া করলে আমার মনে হয় শেষ হবে, সেটা হচ্ছে লাস্ট বিক্রিয়া একটা করবো আর কি। এখান থেকে একটা লাস্ট বিক্রিয়া দিব এই ভদ্রলোকের সাথে। যদি আমরা এখানে একটা ফেনলের বিক্রিয়া দিই, ফেনল মানে হচ্ছে আর তার সাথে কি আছে OH, ঠিক আছে? যদি বিক্রিয়া দিই তখন তাহলে কি হয়? এইখানকার সাথে এই যে এখানকার Cl আর AR এর মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে না একটা, বেনজিনের প্যারা পজিশনের হাইড্রোজেনটা, সেটা তার সাথে বিক্রিয়া করলে যেটা হবে যে ভাইয়া, ধরো যে আমরা কি দিলাম, এটা দিলাম হচ্ছে আমাদের কাছে বেনজিনটা, বেনজিন দিছি, এইটা নাইট্রোজেন ছিল, তাহলে N ডায়াজো, ঠিক আছে, দিলাম। তার সাথে কি যাবে? এই ARটার যেটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা গেল, কিন্তু তারপরে OH যা আছে OH তাই থাকবে, হচ্ছে কাপলিং বিক্রিয়া বলে। এইটা একটা বিজারণ, এটা একটা বিজারণ, বাট এইটা যেটা দিছি না আমরা, এটা একটা কাপলিং বিক্রিয়া বলছে আর কি। এটা একটা কাপলিং বিক্রিয়া বলছে, এটা একটা কাপলিং কাপলিং রিঅ্যাকশনের কথা বলছে, কাপলিং রিঅ্যাকশনের কথা বলছে, বুঝছো? তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইডটা কাপলিং বিক্রিয়া দিছে, বিজারণ বিক্রিয়া দিছে, এই পাশে আবার অনেকগুলো বিক্রিয়া দিছে, মোট বিক্রিয়া দিছে না অনেকগুলো। তাহলে এই বিক্রিয়াগুলোকে সুন্দরভাবে মনে রাখতে হবে আর কি। ডান ডান। তাহলে এবার চলো আমরা একটু সামারাইজ করে দেখব। আমরা যদি সামারাইজ করে দেখি যে আমাদের এমিন পড়ার কথা ছিল, এমিনের মধ্যে থেকে আমরা কি কি পড়লাম? এমিনের মধ্যে থেকে আমরা এর প্রপার্টিস পড়ছি, এর আমরা ক্ষার ধর্ম নিয়ে কথাবার্তা বললাম, এর আমরা কিছু হোমওয়ার্ক দিলাম একটা, এর আমরা প্রিপারেশন নিয়ে আলাদা করে কথাবার্তাগুলো বলছি, বলার পরে রিয়াকশন নিয়ে কথাবার্তাগুলো বলছি, প্রত্যেকটা টপিকে সব কিছু নিয়ে পড়াশোনা করা শেষ। কিছু কি বাদ রাখছি? না। তাহলে এবার তুমি বলো আমরা অ্যামিন টপিকে কি কি পড়ছি আর কি। আমরা অ্যামিন টপিকে কি কি পড়ছি? আমরা অ্যামিন টপিকে পড়াশোনা করছি হচ্ছে কি কি। এক নাম্বার হচ্ছে প্রপার্টিস পড়লাম, প্রপার্টিস পড়লাম। আমরা হচ্ছে কি পড়লাম? এর প্রিপারেশন পড়লাম, প্রিপারেশন পড়লাম। কি পড়লাম না এটা দেখাচ্ছি আর কি, দাঁড়াও। প্রিপারেশন এটা পড়লাম আমরা, এটার কি পড়লাম? এটা আমরা রিঅ্যাকশন পড়ছি আর কি। তারপরে এটা কিন্তু ওই সেপারেশন করা বলো, মানে পৃথকীকরণ যেটা আর কি, এটা সেটা পড়ছি। দেন আমরা কিন্তু এর অ্যাপ্লিকেশনটা আসলে পড়িনি, এর অ্যাপ্লিকেশনটা আসলে পড়িনি। কেন পড়িনি? কারণ অ্যাপ্লিকেশনটা হচ্ছে মেইনলি মুখস্থ নির্ভরভাবে। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন ধরো বল বৃদ্ধিকারক কিছু ওষুধ তৈরিতে আমাদের আসলে এই অ্যামিনের কিছু জিনিস তৈরি করা হয়। তারপর এমিন যেন ওষুধ তৈরিতে ইউজ করা হয়, পাশাপাশি দেখা যায় যে অনেক বিষধর সাপের বিষের মধ্যে আসলে এমিন রিলেটেড কোনো যৌগ পাওয়া যায় আসলে এরকম। তার মানে এইটার অ্যাপ্লিকেশনটা আসলে কোথায় কোথায় আছে, এই সব জিনিসগুলো আসলে মুখস্থ টাইপের পড়াশোনা। তোমরা অলরেডি জানো যে ভাইয়া মুখস্থ টাইপের পড়াশোনাগুলো আসলে এই স্লাইডের মধ্যে অ্যাড করেনি। ভাইয়ার মানে ট্রেনিংটা, যে ট্রেনিংটা উদ্ভাস থেকে তো আমাদের ট্রেনিংগুলো, তো আমরা আসলে নর্মালি কী করি, আমরা টিচারটা ক্লাসের মধ্যে গিয়ে বসে বসে বুঝাই। আমরা কিন্তু অ্যানোটেটেড স্লাইড বা দেখানো বই এরকম টাইপের প্রিপারেশন নিয়ে আমরা তো অভ্যস্ত না। আমাদের কথা হচ্ছে, বা আমার কথা হচ্ছে, বা সবার কথা হচ্ছে, এরকম হওয়া উচিত যে আমরা যাব ক্লাসের ভিতরে, গিয়ে
মাথার মধ্যে নিয়ে যাব, স্টুডেন্টের লেভেলে নামবো, স্টুডেন্ট যতটুকু যেভাবে বোঝে সেভাবে পড়াবো আর কি, এভাবে পড়ানোর চেষ্টা করছে। সো এই জন্য তোমার কাছে ভাইয়া অ্যাপ্লিকেশন এই সাইডটা আমি তোমাকে বলবো প্লিজ তোমার বইটা একবার রিভিশন দিবা। দেওয়ার সময় তুমি দেখবা যে এই অ্যামিনগুলো কোন কোন কাজে ব্যবহার করা হয়, কি এই কথাগুলো মুখস্থ কিছু কথা আছে, এই কথাগুলো জাস্ট রাখবা। আদারওয়াইজ সব কিছু তোমার কিন্তু হয়ে গেছে, কোনো কিছু গ্যাপ নেই। অ্যাডমিশন না পড়লে কোনো খুব একটা প্রবলেম নেই কিন্তু। এইচএসসি অ্যাডমিশন টু বি স্পেসিফিক হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি অ্যাডমিশন, কোনো সমস্যা হবে না এটাতে, বুঝছো? ক্লিয়ার কথাটা? ওকে। সো আজকে তো এই পর্যন্ত রাখবো। তো যাওয়ার আগে আমরা ছোট করে একটা দুটা কথা বলে দিব আর কি। সো যে কথাগুলো সবসময়ের জন্য বলতে চাই প্রত্যেকটা স্লাইডের শেষে এসে বা প্রত্যেকটা টপিকে শেষে এসে বলতে চাই সেটা হচ্ছে যে ভাইয়া একটা ছোট্ট তোমাকে কথা বলি আর কি। সেটা হইলো কি রকম যে প্রায়োরিটিটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। প্রায়োরিটি করতে শেখো, প্রায়োরিটি করতে শেখো, বুঝছো? প্রায়োরিটি করতে শেখো, এই কথাটা মানে কি? একটা ছোট্ট কথা এটা, কিন্তু এটা আমরা আমরা যারা সবাই যারা আছি, স্টুডেন্ট বলি, প্রফেশনালস বলি, দেন ফ্যামিলি পার্সন বলি, যে কোনো কেউ শিক্ষিত হতে পারি, মূর্খ হতে পারি, সবারই কিন্তু কাজ করতে হয়। দিন শেষে তো টাইমটা ম্যানেজ করা কিন্তু কিছু নাই। টাইম তো পৃথিবীতে ম্যানেজড, 24 ঘন্টার তো টাইম, তাই না? টাইম নিয়ে তো ম্যানেজ করা কিছু নেই। কী করতে হয়? টাস্ক ম্যানেজ করতে হয়। অনেকগুলো টাস্ক থাকে। যার পড়াশোনা করে না তার অনেকগুলো কাজ থাকে, যে পড়াশোনা করে তার জন্যও কাজ থাকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই কাজ থাকে। বাট কাজের মধ্যে কিছু অকাজও থাকে। কাজের মধ্যে কিছু কি থাকে? অকাজও থাকে। যে অকাজগুলো আমাদের চিন্তা ভাবনাগুলোকে এমনভাবে ছড়িয়ে জড়িয়ে থাকে যার মাধ্যমে আমাদের কাজগুলো আর করা হয়ে ওঠে না আর কি। তাহলে ব্যাপারটা কি হয়ে দাঁড়ায়? আমার প্রায়োরিটি লিস্টটা সাজানো না থাকার দরুন এই অকাজগুলো আমার সামনে এসে বসে থাকে। ঠিক আছে? আমাদের কাছে তুমি দেখবা প্রায়োরিটি, মানুষকে কিন্তু প্রায়োরিটি দেওয়া লাগে, তাই না? আমরা তুমি দেখবা ধরো আজকে তোমার কাছে এই মুহূর্তে 4-5 জন মানুষ তোমার সামনে আছে, তুমি তার সাথে কার সাথে আগে কথা বলবা তুমি তো প্রায়োরিটি করতে পারো, তাই না? করতে পারো কিনা? করতে পারো অবশ্যই। তো মানুষের ক্ষেত্রে আলাদা, আমি কাজের ক্ষেত্রে বলতেছিলাম আজকে। আমাদের দিনে কিন্তু অনেকগুলো কাজ মাথার মধ্যে চলে আসে, সামনে চলে আসে, এটাতে আর কি। আমরা যদি প্রত্যেকটা কাজে ভালো করতে চাই, এটা জীবনেও পসিবল না। পসিবল না। প্রত্যেকটা কাজে আমার ভালো করার দরকার আছে কি? আগে এই প্রশ্নটা আসতে হবে আর কি। প্রত্যেকটা কাজকে ভালো না করে তুমি চিন্তা করে দেখো তোমার কোন কোন কাজটা করা দরকার। তাহলে তোমার কাছে 5টা বা 7টা বা 10টা কাজ আসবে। 10টা কাজকে তুমি এবার প্রায়োরিটি করো। 1, 2, 3, 4, 5, 6 এরকম। সবচেয়ে কঠিন যে কাজটা ওইটা সবার আগে রাখবে আর কি। বাট আমরা কি করি জানো? সবচেয়ে কঠিন যে ব্যাপারটা এটা সবার পরে রাখি। সবচেয়ে কঠিন যেটা সেটাকে সবার আগে রাখো, ওইটাকে আগে শেষ করো, তারপরে আস্তে 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 সবার শেষের দিকে চলে আসো আর কি। আমরা নর্মালি যেটা করি সহজ কাজটা আগে করি, কঠিন কাজটা শেষে রাখি। টায়ার্ড হয়ে গেলে ওই কাজটা আর করা হয়ে ওঠে না, বুঝছো? সো আমরা যতদিন পর্যন্ত না প্রায়োরিটি করতে শিখবো ততদিন আমরা আসলে ভালো ফলাফল যেটা পাওয়ার কথা, এক্সপেক্টেড ফলাফল যেটা পাওয়ার কথা, এটা আসলে আমরা পারবো না, এটা আমরা আমার কাছে নিয়ে আসতে পারবো না আর কি। ঠিক আছে? সো যে কোনোভাবে হোক, যে পর্যায়ে তুমি থাকো না কেন জীবনের, সেই পর্যায়ে থেকে তুমি অনুগ্রহপূর্বক প্রায়োরিটিটার মধ্যে খুব ভালোভাবে করতে শিখবে আর কি। এটা তোমাকে খুব সুন্দর কিছু ফলাফল দেবে। আর আমি চাই আমার শিক্ষার্থী তোমরা যারা আছো, তোমরা সবাই জীবনের এক্সপেক্টেড ফলাফলগুলো আসলে পাও। ঠিক আছে? তোমাদের সবার জন্য শুভকামনা থাকে, সবসময়ের জন্যই থাকে আর কি। তোমরা আমার জন্য দোয়া করিও। আমি যা করতে চাই, যেভাবে করতে চাই, আল্লাহ যেন এই রাস্তাগুলোকে সহজ করে দেন আর কি। ওকে? আর আমার যেন সৎ মানুষ হিসেবে যেন বেঁচে থাকতে পারি, আর একজন যেন যোগ্যতা সম্পন্ন যেন মানুষ হইতে পারি। তাহলে ভাই আপনি হইতে পারতেছেন, আপনি আমাদেরকে বলেন না? দেখো, আমি যদি যোগ্যতা সম্পন্ন মানুষ যদি হইতে পারি, তাহলে তোমাকে আজ বাদে কাল যোগ্যতা সম্পন্ন মানুষ হইতেই হবে আর কি। কারণ তুমি যদি একজন যোগ্যতা সম্পন্ন মানুষের কাছ থেকে যদি কিছু শিখে থাকো, তাহলে তোমার কাছে এটা অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে আর কি, এটা বুঝছো? হ্যাঁ, তাহলে আমি তোমাকে যোগ্যতা সম্পন্ন মানুষ বানানোর আগে নিজে আগে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ হইতে চাই। অ্যান্ড এই কথাটা আমি বারবার বলতে চাই, যাতে করে আমি যে যোগ্যতা সম্পন্ন মানুষ হওয়ার পথে যদি থাকতে পারি, তাহলে অটোমেটিক তুমি এই পথেই চলে আসবে আর কি, এরকম। আর আমি যদি খারাপ পথে চলে যাই, আমি যদি ভুল কিছু করি, তাহলে তুমিও ভুল পথে যাবা। এটাই স্বাভাবিক, এটাই সাধারণ, বুঝছো? সো আমরা কথাবার্তা না বলি, আজকে জিনিসটাকে এভাবেই শেষ করব। তোমাদেরকে অলরেডি আমি কিছু বাসার কাজ দেই, যেটাকে হোমওয়ার্ক বলতেছি। তো এই হোমওয়ার্কগুলো তোমরা সুন্দরভাবে শেষ করে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবে আর কি। আর এর বাইরে তোমরা যারা আমার কাছ থেকে গাইডেড ভাবে একটা কোর্স করতে চাও,
26 ব্যাচ হোক, 27 ব্যাচ হোক, 28 ব্যাচ হোক, সবগুলো কোর্স তোমরা কোথায় পেয়ে যাবে? oxychem.net এই ওয়েবসাইটের মধ্যেই সাজানো গোছানোভাবে পেয়ে যাবে আর কি। তাহলে দেরি না করে যদি আমার কাছে করতে চাও তাহলে ওইখান থেকে তোমরা চাইলে কোর্সটা পারচেস করে নিবে আর কি। কোর্সের মধ্যেও আমার সার্ভিসগুলো আসলে কেমন থাকে, ক্লাস আমি এখানে যেভাবে নিচ্ছি সেইভাবে নিচ্ছি, পাশাপাশি ওইখানে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলার একটা ব্যবস্থা করতেছি, তোমাদের কমেন্টগুলো বুঝতেছি, পার্সোনাল লেভেলে তোমাদের প্রবলেমগুলো আসলে সলভ করতেছি আর কি। সো তোমাদের যার গাইডেড কোর্স থাকবে, টু বি স্পেসিফিক গাইডেড কোর্স, মানে তোমাদের আমার গাইডেন্সটা দরকার, তো তারা কোর্সের মধ্যে অবশ্যই অবশ্যই চলে আসো, তোমাদেরকে আমন্ত্রণ জানাইলাম আর কি। ওকে, আর 26 ব্যাচের জন্য এই মুহূর্তে আমাদের একটা রিভিশন প্রোগ্রাম চলতেছে, যেখানে কিনা 799 টাকায় সুন্দরভাবে একটা রিভিশন নেওয়ানো হচ্ছে আর কি। তোমরা চাইলে 26 ব্যাচে যারা আছো তারা কিন্তু এখানে অ্যাড হতে পারো। আর যদি আসো আমাদের যে গ্রুপটা আছে, আমি শুরুতে বলছিলাম এই জিনিসগুলোকে তোমাদের বড় করার দায়িত্ব, তোমরা যত বড় করতে পারো তত ভালো লাগবে, তাহলে কিছু বলার নেই, তোমরা এটাকে বড় করার দায়িত্ব নিজ দায়িত্বে বুঝে নাও। সাবস্ক্রাইব করার যেটা করার কথা, গ্রুপের মেম্বারকে ইনভাইট দেওয়ার কথা, সব কিছু তোমরাই করো আর কি। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।